গল্প বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ, দ্বিতীয় পর্ব। লেখনীতে ইশরাত ইতি। হঠাৎ করেই আকাশটা রং পাল্টে ফেলল। আকাশের দিকে তাকালেই মনে হচ্ছে এ শহরে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে। না, এক্ষুনি নয়, আকাশটা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। টানা 2-3 দিন কাঠ ফাটা গরম ছিল। ইনশিরার অপটু মস্তিষ্কের আন্দাজ এবং ওয়েদার ট্র্যাকারের হিসেব মতে আজ বৃষ্টি হবার কথা ছিল। আন্দাজ মিলে গিয়েছে। ইনশিরাহ নিজের ট্রাভেল ব্যাগ কাঁধ থেকে নামিয়ে পাশের একটা উঁচু ঢিবির ওপর রাখে। তারপর সেখান থেকে হলদে রেইনকোট বের করে পরে নেয়। মনে মনে আকাশকে ধন্যবাদ জানায় তার প্রতি সদয় হওয়ার জন্য। এমন একটা আবহাওয়ার দরকার ছিল ইনশিরার। রেইনকোট চাপিয়ে তার শখের ক্যামেরাটা সে হাতে তুলে নেয়। এটা মেজো বাবা তার গত জন্মদিনে গিফট করেছিল। ক্যামেরার লেন্স চেক করে একবার আশেপাশেও চোখ বুলিয়ে নেয়। জায়গাটা বেশ শুনশান। অবশ্য 2-1 জন আসা যাওয়া করছে হাইওয়ে থেকে। গাড়ি চলাচল তো করছেই। ইনশিরার গোলাপি রঙের স্কুটিটা এক পাশে পার্ক করে রাখা। সে আজ এখানে এসেছে ছবি তুলতে। কিছু নতুন এবং ইউনিক ওয়াইল্ড লাইফ ফটো তুলে সে তার ফটোগ্রাফির গুরু আলবার্ট সিঞ্জকে পাঠাবে আফ্রিকাতে। এখন তার পরবর্তী পদক্ষেপ হচ্ছে গামবুট পরে হাইওয়ের পাশ ঘেঁষা বিস্তীর্ণ খোলা মাঠে নেমে ব্যাঙের খোঁজ করা। ইনশিরা হাসে। তাকে নির্ঘাত মানুষ পাগল ভাববে। অবশ্য ইনশিরার তাতে কিছুই যায় আসে না। সে ঝাঁসি কি রানী মাতা রানী অদ্রিতা আলোর কন্যা। নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত করে ক্যামেরা হাতে উঁচু রাস্তার ঢাল বেয়ে নামার জন্য পা বাড়ানোর আগেই সেখানে উপস্থিত হয় তার পরিচিত কালো মার্সিডিজটা। ইনশিরাহ একটুও অবাক হয়নি। সে তাকিয়ে আছে। রেইনকোটের টুপি তুলে রেখেছে মাথায়। সাইম গাড়ি থেকে নেমে এগিয়ে আসে। তার ঠোঁট জুড়ে প্রশস্ত হাসি। সুগঠিত শরীরটায় হালকা গোলাপি রঙের ফরমাল শার্ট টাই বেশ মানিয়েছে। ইনশিরাহ দেখে বলে ওঠে, প্রযুক্তির সদ্ব্যবহার করো তুমি। সাইম হাসে। ইনশিরাহ বলে, চোরের মতো ট্র্যাক করে পিছু নেওয়াটা কোনো প্রেমিকের বৈশিষ্ট্য নয়। যাক মানলে আমি তোমার প্রেমিক। আমি ভেবেছি আমি মূলার তরকারি। তোমার আশেপাশে থাকলেই বিরক্ত লাগে বলে কপাল কুঁচকে রাখো। ইনশিরাহ মেকি হেসে বলে, ঠুফানি। এলে কেন? ব্যাংক খুঁজতে। তোমার সাথে। অফিসের ফরমাল পোশাকে মানিয়েছে। সভ্য লাগছে বেশ। অসভ্য ছিলাম কখনো? আলবৎ। বাবার শত্রু শামীম ইয়াসার মির্জার কন্যাকে মাধ্যমিক থেকে লাইন মেরেছ। নির্লজ্জের মতো। কথাটা শেষ হতে না হতেই দুটো বলিষ্ঠ হাতে ইনশিরার কাঁধ চেপে ধরে নিজের কাছে নেয় সাইম। ইনশিরাহ চোখ পাকিয়ে তাকায়। চোখ মুখ কঠিন হয়ে গিয়েছে তার। সাইম হাত সরিয়ে নিয়ে বলে, ওহ সরি। তারপর ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আপনি অসভ্যতামির সংজ্ঞা ভুলে গিয়েছেন ইনশিরাহ বিনতে সামিন। গত 6 বছর ধরে যা করেছি সেগুলো আমার অসভ্যতামি নয়, আমার ধৈর্য। আর এই ধৈর্যের বাঁধ ভেঙে যেটা করে ফেলব সেটা অসভ্যতামি। সাইমের মদ্যপ দৃষ্টি থেকে চোখ সরিয়ে ইনশিরাহ অস্ফুট স্বরে বলে, কি করবে? বাবার শত্রু শামীম ইয়াসার মির্জার আদরের কন্যাকে তুলে নিয়ে বিয়ে করব। ঝড় উঠবে শহরে, দুপক্ষের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়া হবে। আইনের লোক হিমশিম খেয়ে যাবে তাদের সামলাতে। বৃষ্টি নামতে শুরু করেনি তখনও। সিঁদুর রঙা আকাশটা আশ্চর্য রকমের সুন্দর ঠেকল ইনশিরার কাছে। ইনশিরা হেসে ক্যামেরায় ওই দৃশ্যটাকে বন্দি করতে করতে সাইমের কথার জবাবে বলে, দেখা যাক। কাঁধের ওপর নরম দুটো হাতের অস্তিত্ব টের পেয়ে আবেশে দুচোখ বন্ধ করে ফেলে শামীম ইয়াসার মির্জা। রিক্লাইনার চেয়ারে হেলান দিয়ে বসে সে পলিটিক্যাল ম্যাগাজিন পড়ছিল। ধীরে ধীরে হাত দুটো তার মাথায় উঠে চুলের মধ্যে বিচরণ করছে, চুল টেনে দিচ্ছে অত্যন্ত শৈল্পিক কৌশলে। মেয়ে ফিরেছে। স্ত্রীর উদ্দেশ্যে ধিমি আওয়াজে বলে সে।
আলো মাথা থেকে হাত সরিয়ে গিয়ে স্বামীর মুখোমুখি বসে কপট রাগ দেখিয়ে বলে, দুদণ্ড বাড়িতে থাকে আপনার মেয়ে। আজ এখানে ফটোগ্রাফি করতে যাচ্ছে তো কাল সেখানে। ও কি একটু বুঝবে না ও একটা মেয়ে? কিছু সীমাবদ্ধতা তো মেনে তো চলা উচিত। আপনারা 3 ভাই লাই দিয়ে দিয়ে একেবারে নষ্ট করেছেন। স্বামীন স্ত্রীর কথায় হাসে। বলে, খারাপ কোথায়? ফটোগ্রাফি কি খারাপ? মেয়ে বলে কি শখ থাকবে না? তুমি কি চাইতে মেয়ে ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার হোক? আমি ও সব চাই না। আমি চাই মেয়ে ভালো থাকুক। না, আমি সেটা চাইনি। তবে অন্য কোনো শখকে বেছে নিতে পারত। এই যে ফটোগ্রাফির নাম করে খালে বিলে ঘুরে বেড়ায় ছেলেদের মতো, এগুলো কেমন দেখায় বলুন তো? গ্র্যাজুয়েশন শেষ হতে আর বছর খানেক লাগবে, তারপর ওর মেজো বাবার সাথে বিজনেস দেখবে। তা না করে বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ায়। ইরফান আর ইনশিরা এমন হলো কেন? কই আমার ইহান আর ইনায়া তো এমন নয়। যা বলি তাই করে। শামিন হেসে বলে, সবাই ভদ্র হলে চলবে। দেখবে এই দুটোর কপালে এমন জীবনসঙ্গী জুটবে, একেবারে সিধে হয়ে যাবে। তুমি এত চাপ নিও না। আচ্ছা, প্রেশারের ওষুধ নিয়েছিলে তোমার? আলো মাথা নাড়ে। স্বামীর দিকে তাকিয়ে মুখ হাসি হাসি করে অস্ফুটে বলে, 26 বছরে কত কিছু বদলেছে। আমরা বদলেছি। আপনি পলিটিক্স ছেড়েছেন। দল ক্ষমতা হারিয়েছে, পুনরায় ক্ষমতা পেয়ে আবারও হারিয়েছে। ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে। এই বাড়ির ডিজাইন বদলেছে। যে জিনিসটা কখনো পাল্টায়নি সেটা হচ্ছে ক্ষুদ্র আছিয়ার প্রতি তার মেয়র সাহেবের যত্ন। আপনি এত ভালো না হলেও পারতেন। শামিন স্ত্রীর কথার জবাব না দিয়ে তার হাত দুটো টেনে নেয়। দৃষ্টি তার হাতের দিকে রেখে বলে, আরেকটা জিনিস বদলায়নি। তোমার এই হাত দুটো আগের মতোই নরম। আলো হাসে। শামিন ইয়াসার বলতে থাকে, এই চুড়ি দুটো কেমন কালচে লাগছে। পলিশ করাও না কেন? করাবো। এইবার পলিশ করে এই চুড়ি জোড়ায় যা স্বর্ণ ঘাটতি পড়বে নতুন করে গড়ে তুলেই রাখব। আর হাতে রাখব না। শামিন স্ত্রীর দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, কেন? ইহানের বউ আনব। এখন তো এই চুড়ির ওপর এই প্রজন্মের বড় ছেলের বউয়ের অধিকার, তাই না? শামিন ইয়াসার মির্জা মাথা নাড়ায়। স্ত্রীর দিকে তাকিয়ে বলে, সময় কত দ্রুত আমাদের এখানে এনে দাঁড় করিয়েছে আছিয়া। থু। মেয়েটা 24 পেরিয়ে 25-এ পা দেবে। ওকেও তো স্বামীর বাড়িতে পাঠাতে হবে। আল্লাহ জানে আমার মেয়েটার জুটি কার সাথে উনি লিখেছেন। আমার খুব ভয় লাগে মেয়র সাহেব। ও অতটা বাস্তববাদী হয়নি। কেন হয়নি জানি না, শুধু চাই মেয়েটা খুব ভালো থাকুক। মেয়েটা যতই অগোছালো হোক না কেন, আমার মেয়ে তো কখনো কারো ক্ষতি করেনি, তাই না? দিনশেষে এটুকুই জানি, আমার মেয়েটা অবুঝ। শামিন স্ত্রীর মাথায় হাত বুলিয়ে বলে, কেমন জামাই চাও মেয়ের জন্য? আপনার মতো, অবিকল আপনার মতো। শামিন স্মিত হেসে স্ত্রীর হাত দুটো ধরে বলে, পেয়ে যাবে। এই মুহূর্তে ইনায়া বুদ্ধি আটছে কি করে মেজো দাদানের হাত থেকে রেহাই পাওয়া যায়, নয়তো বন্ধুদের সাথে করা আজকের দিনের প্ল্যান পুরোপুরি ভেস্তে যাবে। বাইকটা জ্যামে আটকা পড়েছে, মিনিট 20 হল। সামনে লাল পিঁপড়ার সারির মতো গাড়িগুলো লম্বা লাইনে আটকে আছে। অনবরত হর্ন বাজিয়েই যাচ্ছে এই সেঞ্চুরির ব্যস্তবাবুরা। ইরফান মির্জা নির্লিপ্ততা হয়ে বসে আছে, অধৈর্যশীল ইরফান মির্জার ধৈর্য দেখে ইনায়া অবাক। এত শান্ত হয়ে বসে আছে কিভাবে? এতক্ষণে তো বাংলাদেশের ট্রাফিক পুলিশের গোষ্ঠী উদ্ধার করে হয়ে যাওয়ার কথা। ইনায়া বুকে অনেকখানি সাহস জড়ো করে কাচুমাচু মুখ করে বলে ওঠে, মেজো দাদান। থু। ইরফানের এক শব্দে ইনায়া আবারও একটা ঢোক গিলে নেয়। পর পর বলে, এখানে নেমে পড়ি আমি। অপোজিটে গিয়ে একটা ক্যাব নিয়ে নেব দাদান, তোমার কষ্ট করতে হবে না।
ইরফান কিছুক্ষণ চুপ থেকে বলে ওঠে, আমিও দেখতে চাই তোর বন্ধুগুলো কারা, যাদের সাথে তুই কম্বাইন্ড স্টাডি করবি বলে কেঁদে কেটে বড় মায়ের কাছ থেকে পারমিশন এনেছিস। একটু পরিচয় করিয়ে দিবি না? আমার একটুও কষ্ট হচ্ছে না, তুই এত চাপ নিস না। ইনায়ার গলা শুকিয়ে যায়। দাদান যদি একবার টের পায় কম্বাইন্ড স্টাডি মিথ্যা কথা, তারা আসলে কনসার্ট দেখতে যাবে, তাহলে আজ ইনায়ার খেল খতম। কেউ রক্ষা করতে পারবে না আজকে। ইনায়ার এখন মেজাজ খারাপ হচ্ছে। কেন যে মেজো দাদানের সামনে পড়ল। এখন ইনায়া দুইটা কাজ করতে পারে, এক বাইক থেকে নেমে পালানো, অথবা দুই প্ল্যান ক্যান্সেল করে দাদানকে বুঝিয়ে সুজিয়ে বাড়িতে ফিরে যাওয়া, যাতে ঘুণাক্ষরেও ইনায়াদের প্ল্যানের কথা দাদান টের না পায়। এক নাম্বার অপশনটা করা যাবে না, তাই ইনায়া মিনমিন করে ইরফানকে বলে, দাদান। থু। দাদান, আমার শরীরটা হঠাৎ করে খুব খারাপ লাগছে। চলো বাড়িতে ফিরে যাই। সে কি রে? কম্বাইন্ড স্টাডি করবি না তোর বান্ধবীদের সাথে? কত কষ্টে বড় মায়ের থেকে পারমিশন নিলি। না, ভীষণ জ্বর জ্বর লাগছে। চলো ফিরে যাই, আজ থাক। ইরফান এদিক ওদিক তাকিয়ে বলে, ওকে, তোর মর্জি। আমি তবে বাইক ঘুরিয়ে নিই। ইনায়া বুকে পাথর চাপা দিয়ে বলে, হু। পৌর বুক মার্কেট থেকে কাজীপাড়া রোড বাইকে করে গেলে মোট 18 মিনিটের রাস্তা। বাসে খুব বড় জোর মিনিট 30 লাগে। অর্ধেকের বেশি রাস্তা অতিক্রম করার পরে প্রেরণা স্কুটারে ব্রেক কষে। পেছনে থেকে প্রীতম বলে ওঠে, এনি প্রবলেম আপু? আরে আমি সম্ভবত ন্যাশনাল লাইব্রেরি একটা বই ফেলে এসেছি, ওই যে যেটা পরে প্যাক করা হয়েছিল। কি বলছো? চেক করে দেখো আগে। প্রেরণা চেক করে দেখে তার ধারণা সত্যি। প্রীতম অভয় দিয়ে বলে, প্রবলেম নেই, বিকেলে আমি এনে দেব। তুমি চলো। শুদ্ধ আর প্রণমি অপেক্ষা করছে। তুই কিভাবে আনবি? তোর না কাজ আছে? দাঁড়া, বেশি তো সময় লাগবে না। আচ্ছা ঠিক আছে, তুমি নামো, আমাকে ড্রাইভ করতে দাও। তাড়াহুড়ো করে একটা অঘটন ঘটাবে। প্রেরণা হেসে ভাইয়ের সাথে জায়গা অদলবদল করে নেয়। প্রীতম স্কুটার স্টার্ট করতে করতে বলে, হাইওয়েতে জ্যাম আজ। লেকপার্কে রবি কিরণের সমাবেশ। আমি হসপিটাল রোড নিই বরং। চল। প্রীতম ছুট লাগায় স্কুটার। একটানে নিউটাউন রোড থেকে ডিসি অফিসের সামনে গিয়ে ডানে মোড় ঘুরতেই বিপরীত পাশ থেকে ক্ষিপ্র গতিতে ছুটতে ছুটতে আসা একটা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। কিছু বুঝে ওঠার সময় নেয়নি কোনো পক্ষই। যতক্ষণে তারা বুঝতে পেরেছে ততক্ষণে তারা নিজেদের আবিষ্কার করল নিচে। প্রেরণা উঠে বসে তার শাড়ি ঠিক করতে ব্যস্ত। শাড়িটা গায়ে ভালো করে জড়িয়ে নেয়। প্রীতম উঠে বোনকে টেনে তোলে। অন্য বাইকে থাকা আরোহী দুজন উঠে দাঁড়ায়। হাত পা ছিলে গিয়েছে সম্ভবত। প্রেরণা হেলমেট খুলে তাদের দিকে এগিয়ে যায়, উৎকণ্ঠা নিয়ে বলে, আর ইউ ওকে গাইজ? ইনায়া হেলমেট খুলে প্রেরণার দিকে তাকিয়ে বলে, ফাইন। আপনি ঠিক আছেন? কিছু হয়নি তো? প্রেরণা মাথা নাড়ায়। প্রীতম মাথা থেকে হেলমেট খুলে তাকিয়ে আছে সামনের দিকে। হেলমেটের ওপর থেকে ইরফানের চোখের দিকে সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইরফান ধীরে ধীরে হেলমেট সরাতেই প্রীতমের চোয়াল শক্ত হয়ে যায়। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে টান টান দাঁড়িয়ে আছে। দুজন দুজনের দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়বে। প্রেরণা আর ইনায়া একবার নিজেদের ভাইকে দেখতে থাকে, আরেকবার অপর পাশের ব্যক্তিকে দেখতে থাকে। ইনায়া প্রীতমকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। দেখছে প্রেরণাকেও। দুজনের নীল চোখ। এতটা নীল চোখের বাঙালি সে কখনো দেখেনি। মুহূর্ত কেটে যায়। রাগে কাঁপতে কাঁপতে ইরফান হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলার অবস্থায়। ফোঁস শব্দে একটা গভীর নিঃশ্বাস ফেলে সে দাঁতে দাঁত চেপে প্রীতমকে বলে, তোর সবসময় আমার রাস্তায় আসার খুব শখ তাই না? কথাটা মাটিতে পড়ার আগেই প্রীতম জবাব ফিরিয়ে দেয়, আমিও তো বলতে পারি, সবসময় তুই আমার রাস্তায় আসিস।
ইরফান শার্টের হাতা গোটাতে গোটাতে এগিয়ে আসে। প্রীতম হাত মুষ্টিবদ্ধ করে টান টান দাঁড়িয়ে। প্রেরণা বা ইনায়া কেউই বুঝতে পারছে না কি হতে যাচ্ছে। তাদের বোঝার কথাও না। চোখের পলকেই ইরফান অতর্কিতে প্রীতমের কলার ধরে। প্রীতমও পাল্টা কলার ধরে ইরফানের। ইনায়া বিকট চিৎকার দিয়ে মুখ চেপে ধরে। প্রেরণা ছুটে গিয়ে ভাইকে পেছনে থেকে জাপটে ধরে ছাড়ানোর চেষ্টা করে। ইরফানই প্রথম প্রীতমের নাক বরাবর একটা ঘুষি বসিয়ে দেয়, পাল্টা আঘাত প্রীতমও ফিরিয়ে দেয়। দুজনে খ্যাপা নেকড়ে হয়ে উঠেছে। কপালের দুপাশের রগ দৃশ্যমান। শুধু ফোঁস ফোঁস আওয়াজ বের হচ্ছে। প্রেরণা টানছে প্রীতমকে, ইনায়া ছুটে এসে টানছে ইরফানকে। কেউ পেরে উঠছে না। আশেপাশে লোকজন নেই বললেই চলে। চেঁচিয়ে কোনো লাভ হবে কিনা সন্দেহ। ইতিমধ্যে আঘাতে আঘাতে দুজনেই রক্তাক্ত। ইরফান আরেকটা ঘুষি নিয়ে তেড়ে এসে চেঁচিয়ে বলে, বাস্টার্ড। প্রেরণা মাঝখানে চলে যায়। তার চোখ থেকে আগুন ঝরছে। ইরফান থেমে যায়। প্রেরণা চেঁচিয়ে উঠে বলে, বাস্টার্ড কাকে বলছো অভদ্র ছেলে? ইরফান প্রেরণাকে দেখে, প্রেরণার উচ্চতা, শারীরিক গঠন দেখে সে ভেবেছে তার ছোট হবে হয়তো। পাল্টা চেঁচিয়ে বলে, এই মেয়ে, মাঝখান থেকে সরে যাও বলছি। প্রীতম বোনকে ঠেলে মাঝখান থেকে সরিয়ে দিয়ে বজ্রপাতের ন্যায় বলে ওঠে, আমার আপুকে উল্টো পাল্টা বললে খুব খারাপ হয়ে যাবে স্কাউন্ড্রেল। ইরফান তাচ্ছিল্যর হাসি হাসে। প্রেরণার দিকে তাকিয়ে ব্যঙ্গ করে বলে, ওহহ আপু, ওহহ বড় আপু, তো শ্রদ্ধেয়া আপু, আপনি প্লিজ পাশে দাঁড়ান। আপনার সোনা ভাইয়ের মুখের অবকাঠামো চেঞ্জ করতে দিন। প্রীতম তেরে যায়, খুব দম তোর না? খুব দম। আয় আয় তাহলে দেখি কে কার থোবরা পাল্টে দেয়। দুজনে পুনরায় দুজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। একবার প্রীতম ওয়ালের সাথে ইরফানকে ঠেকিয়ে ঘুষি মেরে বলে, পাতি গুন্ডা কোথাকার। বহুত ভদ্র থেকেছি আমি। আজ তোকে বোঝাবো। পরমুহূর্তেই চাল পাল্টে যায়, ইরফান প্রীতমকে দেয়ালে ঠেকিয়ে ঘুষি মেরে বলে, আমি পাতি গুন্ডা। নে তাহলে। প্রেরণা আর ইনায়া গায়ের সমস্ত শক্তি প্রয়োগ করে দুজনকে কোনোমতে ছাড়ায়। প্রেরণা চেঁচাতে থাকে, আমি পুলিশ ডাকব। স্টপ। দুজনেই থামো। কে শোনে কার কথা? কিং কোবরার মতো ফুঁসছে দুজন। ইনায়া কোনো উপায়ান্তর না পেয়ে শিগগিরই ফোন লাগায় বড় দাদানের নাম্বারে। এদিকে প্রেরণা ভাইকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে মাঝখানে দাঁড়িয়ে যায়। ইরফান একদলা থুথু রাস্তায় ছুঁড়ে ফেলে হিংস্র দৃষ্টিতে দেখে প্রীতমকে। আজ প্রীতমও যেন হিংস্র হয়ে উঠেছে। পকেট থেকে ফোন বের করে ইরফান কারো নাম্বার ডায়াল করে ওপাশের ব্যক্তিকে বলে ওঠে, যতজন পারিস চলে আয় কালী মন্দির রোডে। প্রীতম চোখ মুখ খিচিয়ে নিজের ফোন বের করে ফোন লাগায় জামির নাম্বারে। কালী মন্দির রোডে আয়। সবকটা আয়। গরমের ভয়ঙ্কর দাপটে অস্থির দুপুর। ইনায়ার মাথার রগ দুটো লাফালাফি করছে। ইরফানের পেছনে দাঁড়িয়ে আছে সে, কিন্তু সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দাদানের মুখোমুখি দাঁড়িয়ে থাকা লম্বা, সুদর্শন, সুদেহী আর অদ্ভুত নীলচে চোখের খ্যাপাটে মানুষটার দিকে। তার ধারণা ছিল এই শহরে তার মেজ দাদানি একমাত্র তারকাটা লোক, তবে সামনে রক্তাক্ত মুখ নিয়ে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে বুঝতে পারছে সেও কোনো অংশে কম না। ইনায়ার এবার ভয় বাড়ছে। বড় দাদান কেন আসছে না? আজ যদি এখানে কুরুক্ষেত্র হয় তখন? তার মেজ দাদানকে যদি ওই লোকটা খুব মারে? তার ঘোর কাটে প্রেরণার কণ্ঠস্বর শুনে। প্রেরণা প্রীতমকে ধমকে স্কুটার স্টার্ট করতে বলছে, প্রীতমের বন্ধু বান্ধবদের ধমকে চলে যেতে বলছে। ইতিমধ্যে ওই স্থানে পৌঁছে গিয়েছে প্রীতম, আহসান আর ইরফান মির্জা উভয়ের ডজনখানেক বন্ধু বান্ধব। কারো কারো হাতে হকিস্টিক। সবাই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যেন। আজ এখানে খেলা হবে। প্রীতম বোনের কথায় ভ্রুক্ষেপ না করে বলে, আপু তুমি যাও, আমি একটু বোঝাপড়া করে আসছি। ইরফান ইনায়াকে উদ্দেশ্য করে বলে, যা এখান থেকে।
আমি আসছি। ঠিক সে সময়ে ইহান তাজওয়ার মির্জার নীল রঙের বিএমডাব্লিউটা এসে থামে সেখানে। সবাই সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে। দরজা খুলে বেরিয়ে আসে শুভ্র পাঞ্জাবি পরিহিত ইহান তাজওয়ার, সানগ্লাসটা চোখ থেকে খুলে ফেলে সে সবার দিকে এক পলক তাকায়। ইনায়া ছুটে গিয়ে বড় ভাইয়ের পেছনে দাঁড়ায়। রাস্তায় দুপাশে ৯টা করে মোট ১৮টা বাইক, ২০ থেকে ৩০ জন লোক। ইরফানের বাইক আর প্রেরণার স্কুটি সেভাবেই পড়ে আছে। ইহান সবার দিকে এক পলক দৃষ্টি দিয়ে প্রীতম আর ইরফানের রক্তাক্ত মুখমণ্ডল দেখে। সবাই কিছুটা থ হয়ে গিয়েছে ইহান তাজওয়ার মির্জাকে দেখে। ইরফান তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। প্রেরণা ইহানকে দেখে এগিয়ে আসে, গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শুরুটা আপনার ভাই করেছে। ইহান এক পলক প্রেরণার দিকে তাকিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, আমার পার্টি অফিসে চলো সবাই। এখানে দাঁড়ানো প্রত্যেককে বলা হলো। প্রেরণা প্রশ্ন তোলে, কেন? ইহান ঘুরে প্রেরণার দিকে তাকিয়ে বরফ ঠান্ডা গলায় বলে, বিষয়টা থানা অবধি গেলে আপনার এবং আমার দুজনের ভাইকেই একটু ভুগতে হবে। ঝামেলা যেহেতু একটা হচ্ছে, এর শেষ দরকার। এখন আপনি ঠিক করুন, আপনি কমপ্লেইন করতে চাচ্ছেন নাকি কম্প্রোমাইজ? প্রেরণা এক পলক প্রীতমের দিকে তাকায়। কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, কম্প্রোমাইজ। ইহান প্রেরণার দিক থেকে চোখ সরিয়ে হকি স্টিক হাতে দাঁড়িয়ে থাকা ইরফান আর প্রীতমের উভয়ের বন্ধুদের উদ্দেশ্য করে বলে, কোনো দাদাগিরি না। আপনাদের প্রত্যেককে অত্যন্ত সম্মানের সহিত আপনাদের মূল্যবান অস্ত্র ফেলে দিয়ে আমার পার্টি অফিসে আসার আমন্ত্রণ রইল। কথাটা বলে ইহান ইরফানের দিকে তাকায়। তারপর ঠান্ডা গলায় বলে, গাড়িতে গিয়ে বস। ৩ সেকেন্ডের মধ্যে ইরফান প্রীতমের দিকে তাকিয়ে একদলা থুথু মাটিতে ফেলে গাড়িতে গিয়ে উঠে বসে। ভাইয়ের কথার অবাধ্য হওয়ার সাহস পাচ্ছে না আপাতত। প্রেরণা রাস্তায় পড়ে থাকা স্কুটি তুলে ভাইয়ের দিকে তাকিয়ে বলে, আয়। প্রীতম মাথা ঘুরিয়ে ইহান তাজওয়ারের গাড়িতে বসে থাকা ইরফানের দিকে এক পলক তাকিয়ে স্কুটারের দিকে এগিয়ে যায়। তখনই ডিসি অফিস রোডে একটা গোলাপি স্কুটি এসে থামে। ইনশিরাহ বড় দাদানের একটা ফোন কল পেয়ে ফটোগ্রাফি, বয়ফ্রেন্ড সব ফেলে ছুটতে ছুটতে এসেছে। কিছু কি হয়েছে? কোনো বিপদ হলো কিনা? দাদান তো এভাবে ডাকে না। উদ্বিগ্নতায় ট্রাফিককে বুড়ো আঙুল দেখিয়ে উড়ে উড়ে এসে কালী মন্দির রোডে ল্যান্ড করেছে। স্কুটি থামিয়ে হেলমেট সরিয়ে আশেপাশে তাকিয়ে সে হতবাক। এখানে কি হকি ম্যাচ চলছে নাকি? ইনশিরাহ জিজ্ঞাসু দৃষ্টিতে তার বড় দাদানের দিকে তাকায় ইনায়ার দিকে। ইহান শান্তস্বরে বোনকে বলে, ইনুকে নিয়ে বাড়িতে যা। এখানে কি হয়েছে দাদান? ওকে নিয়ে বাড়িতে যা বলে ইহান ইনায়ার দিকে তাকায়। ইনায়া সুরসুর করে বোনের স্কুটির কাছে চলে যায়। ইহান তাজওয়ার নিজের গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দেয়। প্রেরণাও স্কুটি স্টার্ট দেয়, প্রীতম বোনের পেছনে বসে। একে একে তীব্র আওয়াজ তুলে ১৮টা বাইক স্টার্ট হয়। গন্তব্য তাদের ইহান তাজওয়ার মির্জার পার্টি অফিস। দোতলা অ্যাপার্টমেন্টের পুরোটা জুড়ে ইহান তাজওয়ার মির্জার দলীয় অফিস। প্রধান দালানের সামনে অনেকটা খোলা জায়গা, এখানেই সবসময় দলীয় আলাপ আলোচনা করা হয়। তবে আজ সবাই পার্টি অফিসের ভেতরের মিলনায়তন রুমে জড়ো হয়েছে। ইহান একটা চেয়ারে মুখভঙ্গি স্বাভাবিক করে বসে আছে। তার সামনেই ২ সারির চেয়ার সাজানো, ডান দিকের সারিতে বসে আছে প্রীতমের বন্ধু বান্ধব আর বাম দিকের সারিতে বসে আছে ইরফান মির্জার বন্ধু বান্ধব। ইহানের দলের ছেলেরা সবার হকিস্টিক বাজেয়াপ্ত করে ইহানের সামনেই রেখেছে। তার দৃষ্টি সেগুলোর দিকে। খানিক বাদে সে চোখ তুলে এক পলক প্রেরণাকে দেখে, প্রেরণা তার ভাইয়ের ক্ষতস্থানে নিউস্ট্রিপ ব্যান্ড লাগিয়ে দিচ্ছে। চোখ ঘুরিয়ে সে ইরফানের দিকে তাকায়। ইরফানের বন্ধু তাহিরা আর নিক্সন তার ফার্স্ট এইড করে দিচ্ছে। অন্যরা সবাই চুপচাপ, তু শব্দটিও নেই। এবং কিছুটা ভীতসন্ত্রস্ত, এটা ইহান তাজওয়ার মির্জার তল্লাট। মানুষটা যতটা সভ্য শান্ত ততটাই খ্যাপাটে তা সবার জানা। কোনো গাইগুই করা যাবে না।
মুহূর্ত কেটে যায়। ইহান গলা খাকারি দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করে নড়েচড়ে বসে। সবাই তার দেখাদেখি নড়েচড়ে বসে। ইরফান গা ছাড়া ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসে আছে শুধু। ইহান ইরফানের বন্ধু নিক্সনের দিকে তাকিয়ে বলে, এবার বল, ঝামেলাটা কেন হচ্ছে? প্রেরণা তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ইহান তাজওয়ারের দিকে তাকিয়ে আছে। নিক্সন নামের ছেলেটা একপলক ইরফান আর প্রীতমের দিকে তাকিয়ে ইহানকে বলে, একটা মেয়ে। একটা মেয়ে কি? কান ঝাঁঝিয়ে দেয়া গম্ভীর স্বর ইহানের। ঝামেলাটা একটা মেয়েকে নিয়ে হচ্ছে। খুলে বল। রিপ্পি নামের একটি মেয়েকে ইরফান পছন্দ করে। প্রীতমও পছন্দ করে। প্রেরণা সাথে সাথে প্রীতমের মুখের দিকে তাকায়। প্রীতম মাথা নিচু করে বসে আছে। ইহান তাজওয়ার বলতে থাকে, তারপর? তারপর কি? এটা নিয়েই ঝামেলা হচ্ছে। আচ্ছা বস। ইহান ঘুরে প্রীতমের এক বন্ধুর দিকে তাকিয়ে বলে, তোমার নাম? আমার নাম শুভ। হ্যাঁ শুভ, বলো, এইমাত্র নিক্সন যা বলল এটাই কি কারণ নাকি অন্য কোনো কারণ আছে? আমার জানামতে এটাই ভাইয়া। এছাড়াও স্পোর্টস ক্লাবের সভাপতি হওয়া নিয়েও ফাইট হয়েছিল বেশ কয়েকবার, তবে এটাই মূল কারণ সম্ভবত। ওকে। প্রেরণা তাকিয়েই আছে ইহানের দিকে। লোকটা কি করতে চলেছে সে বুঝতে পারছে না। ইহান প্রীতম আর ইরফানের বন্ধুদের উদ্দেশ্য করে বলে, তোমাদের দুপক্ষের ভাষ্যমতে তোমাদের বন্ধু রিপ্পি নামের মেয়েটাকে পছন্দ করে। তা রিপ্পি মেয়েটা কাকে পছন্দ করে? ইরফান আর প্রীতম। সবাই চুপ, এই প্রশ্নের উত্তর তো তাদের জানা নেই। ইহান ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে বলতে থাকে, মেয়েটাকে এখানে ডাকো। আধা ঘন্টার মধ্যে। প্রেরণা সাথে সাথে বলে ওঠে, এতে মেয়েটাকে হেনস্থা করা হবে। যথেষ্ট সম্মান এবং বিনয়ের সাথে তাকে আনা হবে। প্রেরণা বলে, তারপর কি করবেন এনে? খুব সিম্পল। রিপ্পি মেয়েটা এদের দুজনের মধ্যে যাকে পছন্দ করে তার সাথে আজ বিয়ে দেব, এখানেই, কাজী ডেকে। অন্যজন সে বিয়ের সাক্ষী হয়ে সাইন করে মিষ্টি খেয়ে বাড়িতে চলে যাবে। ঝামেলা এখানেই শেষ হবে। এরপর এসব নিয়ে কখনো ঝামেলা হবে না। প্রেরণা হতভম্ব হয়ে তাকিয়ে আছে। ইহান তাজওয়ার চোখ সরিয়ে নিয়ে নিক্সনের দিকে তাকিয়ে রাশভারী গলায় বলে, কলহার। ছোটখাটো, সুশ্রী, দেখতে ভারী মিষ্টি একটা মেয়ে। এক কথায় রূপবতী, আকর্ষণীয়া। ডার্ক মেরুন রঙের থ্রিপিস পরিহিত, ওড়নাটা খুবই মার্জিত ভাবে মাথায় জড়িয়ে আছে। বেশভূষা বেশ ভদ্র, সব মিলিয়ে মেয়েটিকে বেশ ভদ্র মনে হচ্ছে। তবে চেহারায় ভয়ের ছাপ স্পষ্ট। মেয়েটি ধীর পায়ে হেঁটে কক্ষে প্রবেশ করেই ইহান তাজওয়ার মির্জাকে বিনয়ের সহিত সালাম দেয়। সবার দৃষ্টি তার দিকে। প্রীতম আর ইরফান দুজনেই একপলক রিপ্পির দিকে তাকিয়ে চোখ নামিয়ে চুপচাপ বসে আছে। ইহান তাজওয়ার সালামের জবাব বলে, বসো। দলের একজন ছেলে রিপ্পিকে চেয়ার দেখিয়ে দিতেই রিপ্পি জোরসড় হয়ে বসে। সে মাথা ঘুরিয়ে একপলক ইরফান আর প্রীতমকে দেখে চোখ নামিয়ে বসে থাকে। ইহান তাজওয়ার রিপ্পির দিকে তাকিয়ে স্বভাব সুলভ গম্ভীর স্বরে বলে, বাড়ি কোথায় তোমাদের? কাঞ্চন রোডে ভাইয়া। এখানকার স্থানীয়? জি ভাইয়া। ওহহ, আচ্ছা। তো রিপ্পি, ঘাবড়ানোর কিছু নেই, এখানে তোমাকে শুধুমাত্র 2-3টে প্রশ্ন করব বলে ডেকেছি। বিইজি। রিপ্পি চুপচাপ মাথা নাড়ে। ইহান তাজওয়ার বলতে থাকে, ওই যে তোমার সামনে দুজন বসে আছে, ইরফান মির্জা এবং প্রীতম আহসান। এই দুজন ভদ্রলোককে ব্যক্তিগতভাবে তুমি চেনো? রিপ্পি চোখ তুলে আবারও দুজনকে দেখে নিয়ে নিচুগলায় বলে, চিনি ভাইয়া। কিভাবে চেনো? একই কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি যে, ক্লাসমেট। অবশ্য তিনজনের আলাদা ডিপার্টমেন্ট। আচ্ছা। তো এখন তোমাকে আমি সরাসরি একটা প্রশ্ন করি। এদের মধ্যে কেউ তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে কখনো? দুজনেই ভাইয়া। মিনমিন করে রিপ্পি বলে। আচ্ছা বুঝলাম, তো এবার বলো, এদের মধ্যে কাউকে তোমার পছন্দ? ভালো লাগে কাউকে তোমার?
কাউকে ভালোবাসো। রিপ্পি ঘাবড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে কাঁপা কাঁপা গলায় বলে, কি বলছেন ভাইয়া? আমি ওদের পছন্দ করি না। আমি কারো বাগদত্তা। গত পরশু আমার বাগদান হয়েছে। 2 মাস পরে বিয়ে। ইহান তাজওয়ারের দৃষ্টি চলে যায় রিপ্পির হাতের দিকে। অনামিকায় সত্যিই একটা হীরের আংটি ঝকমক করছে। কক্ষের সবাই রিপ্পির দিকে তাকিয়ে আছে। ইরফান আর প্রীতম দুজনেই মাথা তুলে রিপ্পির মুখের দিকে তাকায়। দুজনেই অবাক, হতবাক, হতাশ। ইহান তাজওয়ারের ঠোঁটের কোণে এক চিলতে হাসি, নির্নিমেষ চাহনি। সে রিপ্পিকে বলতে থাকে, অভিনন্দন। আসলে এই প্রশ্নটা করার জন্যই তোমাকে ডাকা। হয়েছে কি, ওদের মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছিল, সেটা দূর করলাম। এনিওয়ে, কি নাম বললে? রিপ্পি। শোনো, ভবিষ্যতে কখনো যদি এই দুজনের মধ্যে কেউ তোমাকে বিরক্ত করার চেষ্টা করে তাহলে নির্দ্বিধায় আমাকে জানাবে। আমার অফিসের নাম্বারটা নিয়ে যাও। রিপ্পি মাথা নাড়ায়। তারপর ইহান তাজওয়ারের কাছ থেকে অনুমতি নিয়ে একপলক প্রীতম আর ইরফানের দিকে তাকিয়ে বেরিয়ে যায়। ইহান তাজওয়ারের পার্টি অফিসের মিলনায়তন কক্ষে সবাই চুপচাপ। প্রেরণা নিজের ভাইয়ের দিকে সেই কখন থেকে তাকিয়ে আছে। ইরফান আর প্রীতম একইভাবে মাথা নিচু করে বসেছিল। তারপর ইহান তাজওয়ারের রাশভারী কণ্ঠস্বরে চোখ তুলে তাকায়। ওদের দুজনের দিকে দৃষ্টি স্থির রেখে ইহান বলতে থাকে, এই বিষয়ে সবকিছু এখানেই শেষ হবে। এরপর তোমাদের মধ্যে কেউ ওই মেয়েটার ইস্যু টেনে এনে ঝামেলা করবে না। মেয়েটা কারো বাগদত্তা, আশা করি বিষয়টা ক্লিয়ার দুজনের কাছে। সেটা আপনার ভাই বুঝলেই হলো। ঝামেলা তো সে আগে শুরু করে। কাট কাট বলে ওঠে প্রেরণা। ইহান তাজওয়ার তার দিকে তাকায়, প্রেরণার কথার জবাবে কিছু বলে না, তবে ইরফানের দিকে তাকিয়ে বলে ওঠে, ইরফান এখন প্রীতমকে সরি বল। কক্ষের সবাই ইহানের এমন আদেশে চমকালেও চমকায়নি ইরফান। সে জানত তার বড় ভাই তাকে দিয়ে সরি বলিয়ে ছাড়বে। এমন অভিজ্ঞতা তার জীবনে বহুবার হয়েছে। ঘাড় ধরে তাকে দিয়েই সরি বলিয়েছে তার বড় ভাই আর বাপ চাচারা। সরি বলা তার কাছে ডাল ভাত। কক্ষের সবাই আরেকবার অবাক হয় যখন ইরফান কোনো গাইগুই না করেই প্রীতমের দিকে তাকিয়ে বলে, সরি। প্রীতম তাকিয়ে আছে শান্ত চোখে। সে ইরফানের চোখের ভাষা পড়ে ফেলেছে। ওই চোখের ধারালো চাউনি তাকে বুঝিয়ে দিচ্ছে, সামনে আবারও দেখা হবে। তৈরি থাকিস। সে বলল, ইটস ওকে। প্রেরণা এতক্ষণ সব দেখছিল। ইহান তাজওয়ার মির্জার নিরপেক্ষ আচরণ তার কাছে বেশ ভালো লেগেছে। সে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলে, প্রীতম তুইও সরি বল। প্রীতম বোনের দিকে তাকায়। ইহানও দেখতে থাকে কাঠিন্যতায় ভরা 27-28-এর ছিমছাম গর্ণের ভদ্রমহিলাকে। প্রেরণা তার দিকে তাকিয়ে বলে, ভুল আমার ভাইয়েরও ছিল। আর আমিও আমার ভাইকে যথাযথ শিক্ষা দিয়েছি যে ভুল করলে ক্ষমা চাইতে হয়। প্রীতম সরি বল। বোনের কাছ থেকে দ্বিতীয়বারের মতো আদেশ পেয়ে প্রীতম ইরফানের দিকে তাকিয়ে বলে, সরি। ইরফান প্রীতমের দৃষ্টি দেখে ফিচেল হাসে। কেননা মুখে সরি ফুটলেও ওই দৃষ্টি তাকে বুঝিয়েই দিচ্ছে এত তাড়াতাড়ি সব শেষ হবার নয়। সে গা ছাড়া ভাব দেখিয়ে শুকনো গলায় বলে, ইটস ওকে। ইহান তাজওয়ার এবার সবাইকে, ইরফান প্রীতম গ্যাংয়ের সবাইকে উদ্দেশ্য করে বলে, এবার সবাই বাড়িতে যাও। বন্ধুকে সবসময়ে ভালো পরামর্শ দিয়ে সাহায্য করতে হয়, তোমাদের মতো হকিস্টিক নিয়ে বন্ধুর হয়ে গুন্ডামি করতে হয় না। এরপরে এই দুজনের হয়ে কুরুক্ষেত্রে অংশ নেওয়ার আগে মনে রেখো, আমি এ শহরে আছি। সবাই লজ্জিত হয়ে বসে আছে মাথা নিচু করে। তাদের সামনে টানটান হয়ে দাঁড়িয়ে ভাষণ দেওয়ার মতো কথা বলতে থাকা, শুভ্র পাঞ্জাবি পরে হাতা গুটিয়ে রাখা, লম্বা চওড়া মানুষটার ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি এদের মধ্যে কারো অজানা নয়। আপু, এই আপু। দাঁড়াও না। আমার কথা তো শোনো। প্রেরণার পিছু পিছু লম্বা লম্বা পা ফেলে প্রীতম আসছে, বোনকে কৈফিয়ত দিচ্ছে সে। ফ্ল্যাটে ঢুকে প্রেরণা লিভিং রুমের সোফায় ধপ করে বসে পড়ে। রাগে তার গা কাঁপছে।
প্রীতম গিয়ে বোনের সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে বোনের হাত দুটো মুঠি করে ধরে বলতে থাকে, আপু এমন করছো কেন? তোমার কথা মতো সরি বলে তো এলাম। ওই মেয়েটা, ওকে তুই বিরক্ত করতিস। হা, আমার ভাই মেয়েদের বিরক্ত করে, এটাও আমার শুনতে হবে? প্রীতম মুখে বর্গীয় শব্দ করে বলে, আপু ওকে পছন্দ করতাম। বিরক্ত নয়, বিরক্ত তো ইরফান করত। ওর আচরণ দেখেছ কেমন, কতটা উগ্র। থু, দেখলাম স্বামী নিয়াসার মির্জার কথা যা শুনেছি তাতে তাদের বাড়ির ছেলের এমন আচরণ সত্যিই দুঃখজনক। তবে ইহান তাজওয়ার মির্জার নামে যা শুনেছি সব সত্যিই মনে হচ্ছে। লোকটা নিরপেক্ষ বিচার করে। থু, তার ওপর সামনে ইলেকশন লড়বে বলে অল্প স্বল্প শোনা যাচ্ছে। তার আগে জনগণের কাছে একটা পজিটিভ ইমপ্রেশন ছড়িয়ে দিতে চাচ্ছে। প্রেরণা ভাইয়ের দিকে তাকিয়ে বলে, সে যাই হোক, আমাদের তাতে কি? আমাদের এত কিছু দিয়ে কাজ কি? তবে ভাই, আমি যেন কখনো না শুনি তুই ওই ছেলের সাথে আবার ঝামেলায় জড়িয়েছিস। কথা দে, ওদের সাথে আমরা পারব। আমাদের মাথার ওপর কে আছে? কেউ নেই। প্রীতম হাসে, বলে, তুমি চিন্তা করো না, আর কখনো এমন কিছু শুনবে না। মাম্মা আর মামার গলার আওয়াজ পেয়ে শুদ্ধ লিভিং রুমে উকি দেয়। প্রেরণার চোখে পড়তেই সে ছেলেকে হাত বাড়িয়ে ডাকে। শুদ্ধ গুটি গুটি পায়ে এগিয়ে যায় মাম্মার কাছে আদর নিতে। সারাদিন পরে মায়ের কোল পেয়ে সে লুফে নেয় উষ্ণতা। প্রীতম বোন আর ভাগ্নের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে। প্রেরণা চুমু দিয়ে ভিজিয়ে দিচ্ছে ছেলের গাল। মা ছেলেকে বিরক্ত না করে প্রীতম উঠে দাঁড়ায়। নিজের রুমে যেতে যেতে আর চোখে আরও একবার প্রেরণার দিকে তাকায় সে। শুদ্ধ আরেকটু বড় হলেই আপুর বিয়ে দেবে প্রীতম মনে মনে এই সিদ্ধান্ত সে বহু আগে নিয়ে রেখেছে। জীবন এভাবে চলতে পারে না, কখনোই পারে না। সবচেয়ে বড় কথা, প্রীতম কখনোই তার মা বাবার থেকেও বেশি আপুর নিঃসঙ্গ জীবন দেখতে পারবে না। এমন কাউকে প্রীতম খুঁজে বের করবে যে হবে তার আপুর উপযুক্ত, শুদ্ধর উপযুক্ত। শাওকাত ওয়াশিতের বিকল্প নয়, কিংবা প্রতিদ্বন্দ্বীও নয়, কিন্তু আগলে রাখবে ঠিক শাওকাত ওয়াশিতের মতোই। প্রীতমের বিশ্বাস, পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ তো অবশ্যই আছে। প্রকৃতিকে দুচোখ ভরে কখনো দেখতে না পারলেও প্রণমী আর পাঁচটা স্বাভাবিক মানুষের মতোই প্রকৃতির স্বাদ নিতে চায়। ছুঁয়ে দেখতে চায় প্রকৃতিকে, সান্নিধ্যে থাকতে চায় প্রকৃতির। খোলা হাওয়া তাকে ছুঁয়ে যাবে, শিরশির করে উঠবে তার কায়া। এই অনুভূতি প্রণমীর বড্ড প্রিয়। সে সবসময় উতলা থাকে প্রকৃতির সাথে মিশে যেতে। তার জন্য প্রণমীর কাছে এই অ্যাপার্টমেন্টের টেরেসটা একেবারেই উপযুক্ত স্থান। মন চাইলেই মিস জেনিকে নিয়ে চলে আসে সে। এই অ্যাপার্টমেন্টের টেরেসটা চমৎকার, প্রণমী শুনেছে। সে এখানে আসলেই বিভিন্ন ধরনের ফুলের গন্ধ পায়। মন ভরে যায় প্রণমীর। একটা সুইমিং পুলও আছে। প্রণমী পুলের পাশে ইয়োগা ম্যাট বিছিয়ে ইয়োগা করে, এতে তাকে সহায়তা করে মিস জেনি। পরন্ত বিকেলে প্রণমী একাই বসে আছে পুলের ধারে। মিস জেনি কিছু সময়ের জন্য আটতলায় গিয়েছে, ওয়াশরুম যাবে তাই। প্রণমীর মনে হলো আশেপাশে কেউ নেই, তাই বিড়বিড় করে গাইতে শুরু করল। ফাল্গুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপনহারা প্রাণ, আমার বাঁধনছেঁড়া প্রাণ। বাহ, চমৎকার গান গাও তো তুমি। মোটামুটি পরিচিত পুরুষালী কণ্ঠস্বর পেয়েই প্রণমী হকচকিয়ে ওঠে। গুটিয়ে গিয়ে নিজের ওড়না সামলে নিতে ব্যস্ত। রাদিফ হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে দেয়। তার লোলুপ দৃষ্টি প্রণমীর বুকের কাছে নিবন্ধ। মেয়েটা তার কণ্ঠস্বর শুনে কেমন গুটিয়ে গিয়েছে, জোরসড়ো হয়ে বসে আছে। এই ব্যাপারটাও রাদিফ খুব উপভোগ করে। নমনীয়, ভীত মেয়েদের স্বাদ অন্যরকম। রাদিফ বলে ওঠে, আমি রাদিফ। জি ভাইয়া। বুঝতে পেরেছি। প্রণমীর ভীষণ অস্বস্তি হচ্ছে।
সে যখনই ছাদে আসে তখনই এই লোকটা কোথা থেকে উদয় হয় কে জানে। রাদিফ বাঁকা হাসি হেসে বলে, খুব মিষ্টি তোমার গলা। তোমার মতোই। প্রণমি হাসার চেষ্টা করে। প্রণমি। প্রেরণা এসে ছাদের দরজার কাছে দাঁড়ায়। প্রণমি ইয়োগা ম্যাটের ওপর রাখা স্টিকটা হাতড়ে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। রাদিফকে দেখে প্রেরণার বিরক্ত লাগে ভীষণ। সে এসে প্রণমির হাত ধরে বলে, আয় আর এখানে থাকতে হবে না। বেলা পড়ে গেছে। তুমি এলে কখন? মিস জেনি কোথায়? মিস জেনিকে শুদ্ধ আটকে দিয়েছে গেমস খেলবে। চল। রাদিফকে সম্পূর্ণ উপেক্ষা করে প্রেরণা বোনকে নিয়ে ছাদের দরজার দিকে এগিয়ে যায়। পেছনে দাঁড়িয়ে রাদিফ বাঁকা হাসি হাসে। তারপর একটা সিগারেট ধরিয়ে পুলের এক সাইডে বসে কন্ট্যাক্ট লিস্ট থেকে তার প্রেমিকা নাম্বার 4কে ফোন লাগায়। সদ্য ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছে মেয়েটা, পটানো খুব একটা কঠিন ছিল না। অবশ্য এই বয়সী মেয়েরা রাদিফের মতো সুদর্শন, যার গাড়ি আছে, তার কাছে ধরা দিতে সময় নেয় না। তবে প্রেরণা সম্ভবত নেবে, ভদ্রমহিলা একটু রক্ষণশীল মানসিকতার বোঝাই যায়। এই মহিলাকে রাদিফ খুব একটা বুঝতে পারছে না, একটা ধাঁধার মতো, তাই খুব সাবধানে পা ফেলতে হবে। অবশ্য যা হবে তা মিউচুয়ালি হোক, রাদিফ এটাই চায়। জোর জবরদস্তি রাদিফের পছন্দ নয়। গাড়ি থেকে নেমে ইরফান সোজা হেঁটে দোতলায় চলে যায়। ইহান গাড়ি পার্ক করে নামে। ইরফানের বাইকটা পার্টি অফিসেই রেখে এসেছে। পুরো রাস্তায় ইহান তাজওয়ার চুপচাপ ছিল। আজকের ওই ঘটনা নিয়ে দুই ভাইয়ের এখনও আলাদা করে কথা হয়নি। ঘরে ঢুকে দেখে তার পাপা আর দুই চাচা নিচতলার লিভিং রুমে বসে চা খাচ্ছে। সাথে এই বাড়ির 3 কর্ত্রীও আছে। এই 6 জনকে এভাবে দেখলে ইহানের মনে হয় ইহান এই শতাব্দীর সবথেকে ভাগ্যবান কেউ, যে যৌথ ফ্যামিলি নামে একটা চমৎকার পরিবেশে বড় হয়েছে। এর পেছনে সামিন ইয়াসার মির্জা এবং তার সহধর্মিণী আলোর অবদান অনস্বীকার্য। বরাবর বেঁধে রেখেছে এই পরিবারকে। ইহানকে দেখে ইসমাম মির্জা বলে ওঠে, কি হয়েছে? দুজন এভাবে ফিরলি কেন? ইরফান কি করেছে? তেমন কিছুই না, সাধারণ একটা ঝামেলা। মিটে গিয়েছে, ডোন্ট প্যানিক। কথাটা বলে ইহান সিঁড়ি বেয়ে সোজা দোতলায় চলে যায়। ঋতু আবারও ব্যস্ত হাতে ফোন বের করে তার স্বামী, ভাসুর আর দেবরের সামনে রাখে। তারা এতক্ষণ ইহান তাজওয়ারের জন্য পছন্দ করা পাত্রীর ব্যাপারে আলাপ করছিল। দোতলায় উঠে ইহান সোজা গিয়ে ইরফানের ঘরের দরজায় টোকা দেয়। ইরফান দরজা খুলে ভাইয়ের দিকে তাকিয়ে বরফ ঠান্ডা গলায় বলে, সরি বলে এসেছি। তোমার ইমেজ বাঁচিয়েছি। আর কি করব? ইহান ভাইয়ের পা থেকে মাথা অবধি দেখে বলে ওঠে, হাতে পায়ে বড় হলেও ঠিক বড় হোসনি। ফার্দার যদি আমার কানে আসে এমন কিছু, তাহলে কিন্তু আর তোকে বোঝাতে আসব না। একেবারে চিটাগাং পাঠিয়ে দেব। বন্দরের বিজনেসটা দেখবি। আর হ্যাঁ, সামনের মাস থেকে অফিসে বসবি। এটা সবসময় মাথায় রেখে চলবি। আর কখনো যেন ওই ছেলে রিলেটেড কোনো ঝামেলায় তোকে না দেখি। মাইন্ড ইট। ভাইকে কথাটা বলে ইহান চলে যায় নিজের ঘরে। ইরফান কিছুক্ষণ তাকিয়ে থেকে বাঁকা হাসি হেসে মনে মনে আওড়ায়, এই তো সবে শুরু। ওই প্রীতমের কি অবস্থা করি দেখো। শহরের শেষ প্রান্তে ফিশ মার্কেটটা। এখানে প্রেরণার সপ্তাহে 4 দিন যাতায়াত। অবশ্য এই কাজটা অন্য কাউকে দিয়ে করানো যায়, তবে প্রেরণার কাছে অন্যদের কাজ পছন্দ নয়। তারা কেউ প্রেরণার মতো দেখে শুনে বাজার স্থায়ী করতে পারে না। রেস্তোরাঁর জন্য দেখে শুনে তাজা মাছ কিনতে হয়, ভোক্তাদের স্বার্থটাই প্রেরণা আগে দেখে। আজ বন্দরে 3টা বিশালদেহী জেলে ট্রলার এসেছে, নৌকা ভর্তি টাটকা তাজা ইলিশ। সকাল সকাল প্রেরণাকে এখানকার মহাজনের কল করেছে, এসে দেখে শুনে যেন নিয়ে যায়। লোকটা প্রেরণাকে গত 3 বছর ধরে দেখছে। ব্যবসায়িক সম্পর্কের বাইরেও একটা পিতৃসুলভ স্নেহ কাজ করে তার বিধবা, আত্মমর্যাদাসম্পন্ন মেয়েটির প্রতি।
লোকজন ট্রলার থেকে কর্ক তুলছে আরতে, সেখান থেকে বাছাই এবং প্রক্রিয়াজাত হয়ে মাছগুলো ফিশমার্কেটে রাখা হবে, চলে যাবে টাউনের সব সুপার মার্কেটগুলোতে। প্রেরণা আরতে ঢুকেই মাছ দেখার সুযোগ পেয়ে গেল। এই আরতে পুরুষদের পাশাপাশি মহিলারাও চাকুরি করে। অত্যন্ত পরিচ্ছন্ন একটি আড়ত। প্রেরণা বারবার হাই তুলছে, রাতে ঠিকঠাকভাবে ঘুম হয়নি তাই। মহাজনকে দেখিয়ে দিচ্ছে কোন কোন মাছটা সে নিতে চাচ্ছে রেস্তোরাঁর জন্য। ঠিক সে সময়ে তার পাশ ঘেঁষে এসে দাঁড়ায় গাজী কিচেনের মালিক মহসিন আহমেদ। আর চোখে প্রেরণাকে এক পলক দেখে আড়তের মহাজনের নেসারুদ্দিনের দিকে তাকিয়ে বলে ওঠে, চা। আরে ধুর মহাজনের, আপনি আমার অর্ডার করা মাছগুলো না দিয়ে কি করতেছেন? প্রেরণার বিরক্ত লাগে খুব। প্রেরণা এই লোকটাকে সহ্য করতে পারে না। ব্যবসায়িক জীবনে প্রেরণার শত্রু, প্রতিদ্বন্দ্বী। তার ওপর লোকটা উদ্ভট, চারাল, অসভ্য প্রকৃতির। নেসারুদ্দিন বলে ওঠে, আগে আম্মাজানের মাছগুলো দিয়ে নিই। কত বড় রেস্টুরেন্ট, মেলা টাকার অর্ডার, একটু টাইম লাগবে। কত বড় রেস্টুরেন্ট? শহরে কি আর কারো রেস্টুরেন্ট নাই নাকি? ওই তো খালি একটু ভুগিচুগি ডেকোরেশন আর কিছু মেয়েছেলে বেপর্দা হয়ে পুরুষ লোককে খাবার বেড়ে খাওয়ায়। এতেই বড় রেস্টুরেন্ট হয়ে গেল। কথাটা নিতান্তই অপমানজনক। প্রেরণার ইচ্ছে করল এই লোকটার টুটি চেপে ধরতে, কিন্তু ধরল না। সে শ্লেষের হাসি হেসে বলে, একটু লাগাম টেনে কথা বললে ভালো হয় না আঙ্কেল? এই কথাটিতে দ্বিগুণ চটে যায় মহসিন। সে বরাবর প্রেরণাকে হিংসা করে এসেছে। শহরের কেন্দ্রবিন্দুতে একেবারে পজিশন নিয়ে হোটেল খুলেছে। ব্যবসায়িক বুদ্ধি খুবই ধারালো মেয়েটার। ওই রেস্তোরাঁর জন্য তার গাজী কিচেন লাভের মুখ দেখে না। আজ প্রেরণার কথাটিতে সে দপ করে জ্বলে উঠল, চিবিয়ে চিবিয়ে বলে উঠল, কিয়ামত অতি সন্নিকটে। ইহান তাজওয়ার বেশ বিব্রত ভঙ্গিতে সবার সালামের উত্তর দিচ্ছে। তার সালামের উত্তর দেওয়া নিয়ে কোনো অসুবিধা নেই, তবে লোকজন তাকে যেভাবে সমীহ করে সালাম দিচ্ছে তার আদৌ যোগ্য ইহান তাজওয়ার মির্জা। সে তো মোদ্দাকথা একজন গুন্ডা। হ্যাঁ, খাস বাংলাতে তাকে গুন্ডাই বলে। টুকটাক মানুষের উপকার করে, এই যা। ফিশ মার্কেটের অভ্যন্তরে ইহান তাজওয়ারকে নিয়ে বেশ বড় সড় জটলা। সে এগিয়ে যাচ্ছে। ইদানিং একটা সিন্ডিকেটের কবলে পড়েছে মার্কেটটা। এখানকার মহাজনের শ্রেণীর কয়েকজন লোকের অনুরোধে ইহান তাজওয়ার এসেছে একটা সুরাহা করবার জন্য। জেলার পুলিশ প্রশাসন আপাতত অকেজো। এরা এই ভঙ্গুর সরকারের অধীনে থানায় বসে নাকের অভ্যন্তরীণ লোম ছেড়ে আর চা গিলতে থাকে। আর ক্ষমতাসীন দলের কথা বাদই থাকলো, ওরা মোটা অঙ্কের টাকা ছাড়া কোনো সালিশ করে না। ইহানকে দেখে চেয়ার এগিয়ে দেয় এক মুরব্বী শ্রেণীর লোক। সে যারপরনাই বিরক্ত হয়। চেয়ারটাতে ওই মুরব্বীকে বসতে বলে নিজেই নিজের জন্য একটা চেয়ার টেনে বসে। সবার দিকে তাকিয়ে বলে ওঠে, বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? ভেতরের আর্তে তখন চেঁচামেচি শুরু হয়ে গিয়েছে। ইহানের মনোযোগ আটকে দেয় চেঁচামেচি। সে একজন মহাজনকে বলে, কি হয়েছে? ওখানে কিসের ঝামেলা? ওখানে একটা লাফড়া হয়েছে দুই রেস্তোরাঁ ব্যবসায়ীর মাঝে। ব্যাপার না, রোজ চলে এমন লাফড়া। ভ্রুকুঞ্চিত ইহান তাজওয়ারের। সাদেয়াল্লাদে বনাম গাজী কিচেন। আরেকবার বলুন। নির্লিপ্ততা হয়ে তাকিয়ে আছে হাজী মহসিনের দিকে প্রেরণা। হাজী মহসিন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে আজ। অনেক দিনের ক্রোধ আর সংযমে রইল না তার। চেঁচিয়ে ওঠে বলে, গোতর দেখিয়ে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করো, এজন্য ব্যবসায় এগিয়ে আছো। কিছু বুঝি না তাই না? সব সুন্দরী বিধবাদের চাকুরি দিয়েছ। প্রেরণা দুচোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস ছাড়ে। যথাসাধ্য চেষ্টা করছে সে নিজেকে আটকাতে। মুরব্বী শ্রেণীর মানুষের গায়ে হাত তুলতে ইচ্ছে করছে না সকাল সকাল। সে খুবই দৃঢ়ভাবে বলে, আপনি জানেন এই মাত্র যে কথাটা বললেন তার জন্য আমি আপনার নামে মানহানির মামলা করতে পারি। হ্যাঁ, নারী হবার সুবিধা ভোগ করবা না।
এই দেশটা তো গেছে, পরপর 2 নারী ক্ষমতায় আসার পর দেশটা রসাতলে গিয়েছে, দেশটাকে ধ্বংস করছে, ছাড়ছে, আর তোমাদের মতো মেয়েরা পুরুষের সাথে প্রতিযোগিতা শুরু করছে। প্রেরণা নিজেকে শান্ত করে খুবই ভদ্রভাবে বলে, ওই বিতর্কে আপনার সাথে যেতে চাই না। এই দেশটা ধ্বংস করার পেছনে আপনার মতো ক্যাপিটালিস্টদের অবদান কম নয়। আর আপনার নিজের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের পেছনে আপনার মতো বুদ্ধিহীন সজারুর অবদান কম নয়। এই যে রেস্তোরাঁয় লিখে রেখেছেন এখানে শুধু ভর্তা ভাজি দিয়ে ভাত পরিবেশন করা হয় না, এর জন্য আপনার কাস্টমার নেই। আপনার খুব ক্ষোভ আমার প্রতি, তাই না? শুনুন, আপনার ব্যবসার ক্ষতির কারণ আমার কিংবা আমার কর্মচারী মহিলাদের গোতর নয়, বরং আপনার লেভেলের বিজনেস স্ট্র্যাটেজি। এটুকু বলে প্রেরণা থামে। তারপর বলে, মুরব্বি বলে এড়িয়ে গেলাম, বয়স হলে মানুষ বুদ্ধি হারায় জানি, ভবিষ্যতে কোনো বাজে এবং অশোভন কথাবার্তা বললে জিভ কেটে রেস্তোরাঁর সামনে সাজিয়ে রাখবো আঙ্কেল। সবাই হাত তাকিয়ে আছে প্রেরণার দিকে। প্রেরণা ফুঁসছে। ইহান তাজওয়ার চুপচাপ দাঁড়িয়ে প্রেরণার কথা শুনছিল। তার পাশে তার দলের ছেলেরা। প্রেরণা তাদের কাউকেই খেয়াল করেনি তখনও। মহসিনের মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছে। প্রেরণা একটু দম নিয়ে বলতে থাকে, আর এই গতরের কথা বললেন না। আফসোস, আপনারা পুরুষরা এই গোতর ছাড়া কখনো কিছু ভাবতেই পারেন না। প্রেরণা ঘুরে মহাজনের দিকে তাকিয়ে বলে, আঙ্কেল, মাছগুলো ভ্যানে তুলে দিন। আর বিলটা টেক্সট করে পাঠিয়ে দেবেন। আমি আসছি। আজ বারে রবিবার, রেস্তোরাঁ জমজমাট থাকবে বুঝলেন। এখানে দাঁড়িয়ে থেকে পাটা টনটন করছে, গতরটা সুস্থ রাখতে হবে তো। এই গতরের কত মহিমা আঙ্কেল। আড়তের মহিলা কর্মীরা ফিক করে হেসে ওঠে। যা মহসিনের কাটা ঘায়ে নুনের মতো কাজ করে। ইহান তাজওয়ার তাকিয়ে আছে, তার সামনেই কয়েক গজ দূরে দাঁড়িয়ে থাকা মলিন বেশভূষায় ছোটখাটো, সাধারণ দেখতে ভদ্রমহিলার দিকে। প্রেরণা উল্টো দিকে ফিরে কথা বলছিল। তার লম্বা বেনি কোমর ছুঁয়েছে। প্রেরণার কথা বলার তালে তালে বেনিও দুলছে। ইহানের পাশ থেকে অন্তর বলে ওঠে, ভাই কি কথা জানে, হুমকি ধামকি আপা। ইহান তাকাতেই অন্তর নিজেকে শুধরে নিয়ে বলে, সরি ভদ্রমহিলা। প্রেরণা মহসিনের মুখে ঝামা ঘষে ঘুরে দাঁড়াতেই ইহান তাজওয়ার মির্জাকে দেখতে পেয়ে থেমে যায়। অত্যল্পকাল দুজনের চোখাচোখি হয়। তারপর প্রেরণা পাশ কাটিয়ে চলে যায়। ইহান দাঁড়িয়ে। হঠাৎই একপেশে হাসি ফুটে উঠল তার ঠোঁটের কোণে, মুহূর্ত কাটবার আগে তা মিলিয়েও গেল। অন্তর বিড়বিড় করতে থাকে, কি রাগ। ইহান স্মিত হেসে মনে মনে আওড়ায়, আসলেই কি রাগ। তারিখটা ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে। বছর ঘুরে সময়টা এপ্রিলের 10ম দিনে এসে দাঁড়িয়েছে। কাল রাত থেকে ইনশিরাহ অপেক্ষা করেছে সকাল হবার, সেই দুঃসহ স্মৃতি আর যন্ত্রণার সাথে মুখোমুখি হবার, মানসিকভাবে প্রস্তুত সে। এবাড়ির সবাই প্রস্তুত। আজ এই শান্তিনীর নিবিড় নিস্তব্ধ। ব্রেকফাস্ট টেবিল ফাঁকা। ভেসে আসছে না বাড়ির কর্তাদের হাঁকডাক। রান্নাঘরটা এ বাড়ির 3 গিন্নির পদচারণায় গমগম করছে না আজ। স্মার্টফোনের পাওয়ার বাটন প্রেস করে যন্ত্রটা দূরে ছুঁড়ে ফেলে ইনশিরাহ। কোনোমতে নিজেকে ফ্রেশেন আপ করে আয়নার সামনে দাঁড়ায়। বাড়িতে সবাই আছে, সব্বাই। অথচ মনে হচ্ছে যেন কেউই নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে সে। এভাবে চলতে পারে না। চুলগুলো একটা ক্লাচারে কোনোমতে আটকে সে দ্রুতপায়ে দোতলার উত্তরের সবথেকে কোণের ঘরটির সামনে গিয়ে দাঁড়ায়, যে ঘরের দরজায় বড় বড় অক্ষরে জ্বলজ্বল করছে ছোট্ট মির্জা ইসাম দৃপ্ত নেমপ্লেটটা। আর সেই সুপারম্যানের স্টিকার। গোটা গোটা করে লেখা, ডোন্ট ডিস্টার্ব মি লেখাটাও। ইনশিরাহ গোটা গোটা হাতের লেখাটায় আঙ্গুল বোলায়, চোখ দুটো আচমকা ভিজে উঠল তার। কানের মধ্যে প্রতিধ্বনিত হয় খিলখিল হাসির ধ্বনি। রিনরিনে গলায় যেন কেউ বলছে, আপু। এই আপু। দেখো আমি জম্বি সেজেছি। দোতলায় আশেপাশে কেউই নেই। ইনশিরাহ একটা ঢোক গিলে নরম গলায় ডাকে, মাম্মা।
ভেতর থেকে কেউ সাড়া দেয় না। ইনায়া ততক্ষণে এসে ইনশিরার পেছনে দাঁড়ায়। ইনশিরা একটু দম ফেলে বলতে থাকে, মাম্মা তুমি সবসময় নিজের কথাই ভাবো, একটু আমাদের কথাও কখনো ভাবো মাম্মা। পাপা নিড ইউ টুডে। আমাদেরও তোমাকে প্রয়োজন। মামাদের ফোন ধরছো না। মাম্মা ওপেন দ্য ডোর। ঋতুপরি, ইসমাম, ইলহাম এসে দাঁড়ায়। ইনশিরার কথাগুলো সবাই শুনতে পেয়েছে ঘর থেকে। আলো কোনো সাড়া দেয় না। ইনশিরা আবারও চেঁচিয়ে ওঠে, মাম্মা তুমি দরজাটা খুলবে কিনা। ইলহাম মির্জা সাহস করে এগিয়ে যায়, ইনশিরার পাশে দাঁড়িয়ে নিচু গলায় বলে, ভাবি বেরিয়ে এসো। কিছু সময় পরে আলো বলে, তোমরা যাও ভাইয়া, আমি ঠিক আছি। সবকিছুর জোগাড় করো। এতিমখানাগুলোতে ইনফর্ম করো। হুজুর ডেকে আনো। কথায় যেন প্রাণ নেই। মিহিস্বরে যন্ত্রণা পিষে আওড়েছে বাক্যগুলো। ইলহাম বলে, যথেষ্ট হয়েছে ভাবি। ভাবি আমি তোমার থেকে বয়সে বড় হলেও তুমি সম্মানে বড়। কখনো অসম্মান করে কথা বলিনি তোমায়। আজ একটা কথা না বলে পারছি না। তুমি বাড়াবাড়ি করো ভীষণ। এটুকু বলে ইলহাম কয়েক মুহূর্ত বিরতি নিয়ে বলতে থাকে, তুমি ছেলে হারিয়েছ, ভাইয়া হারায়নি। আমরা হারাইনি। ওরা 5 ভাইবোন তাদের আদরের ভাইকে হারায়নি। আমরা বোন হারাইনি। কখনো আমাদের তো তুমি সান্ত্বনা দিতে আসনি। উল্টো এই তারিখটায় নিজের আলাদা দুনিয়া বানিয়ে নাও যেখানে আমাদের ঢুকতেই দাও না। আর ভাইয়া, তার সাথে তুমি এমন কিভাবে করো প্রতি বছর। ইহান নিজের ঘর থেকে বেরিয়ে এসে ইলহামের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে, এনাফ পাপা। কি শুরু করেছ তোমরা। ইলহাম মির্জা ছেলের দিকে তাকিয়ে বলে, আমরা কি কষ্ট পাচ্ছি না। ছেলেটা কি আমাদের ছিল না। আমরা কি বোন হারাইনি। বোঝা উচিত তো তোর বড় মায়ের। ইহান রাশভারী গলায় বলে, আমরা সবাই হারিয়েছি। দুঃখ আমাদের সবার। কিন্তু বড় মায়ের মতো নয় নিশ্চয়ই। তারপর ইনশিরার দিকে তাকিয়ে বলে, আর তুই খুব কথা শোনাচ্ছিস মাকে। যা এখান থেকে। তোমরা সবাই যাও এখান থেকে। আমি বড় মাকে নিয়ে আসছি। যাও। কিছুটা আদেশের সুর, কিছুটা আত্মবিশ্বাস ইহানের কণ্ঠে। একে একে সবাই নিচতলায় নামে, মিলাদের প্রস্তুতি নিতে হবে, কত কাজ হাতে আজ। তখন থেকে কলিং বেল বেজে যাচ্ছে। ইনায়া গিয়ে দরজা খুলে দেখে রুশফি আর রিন্তু এসেছে। একসাথে অ্যাসাইনমেন্ট করার কথা ছিল আজ তাদের। সবাই চলে গেলে ইহান উত্তরের সবথেকে কোণের ঘরটির সামনে গিয়ে দাঁড়ায়। কণ্ঠে কোমলতা বজায় রেখে ডাকে, বড় মা। ওপাশে আলো চুপচাপ। ইহান বলতে থাকে, বড় মা, সেহার কথা ভাববে না। মেয়েটার কি দোষ। তুমি ছেলে হারিয়েছ, ও হারিয়েছে ওর মাকে। এতদিন তো এখানে ছিল, আমরা কোনো না কোনো ভাবে ওকে সামলে রেখেছি। এ বছর তো কত দূরে। ও কি ওর জন্মদিনে তোমার থেকে একটা ফোন কল পেতে পারে না। বড় মা, আমাদের 4 ভাইবোনের জন্মদিনে সবাই কত আনন্দ করি। আর ওই মেয়েটা আজ প্রায় 9 বছর ধরে নিজের জন্মদিনের কথা ভুলে থাকে। ওপাশে আলো চুপচাপ। ইহান দাঁড়িয়েই থাকে। কিছুক্ষণ পরে দরজা খুলে দেয় আলো। ইহান ভেতরে ঢোকে। আলো কাপা কাপা গলায় বলে ওঠে, দৃপ্তর আজ 16 বছর হতো তাই না রে। ইহান বলে, হতো না। হয়েছে। আমাদের দৃপ্তর 16 বছর হয়েছে। আলো ডুকরে কেঁদে ওঠে। ইহান বড় মাকে আগলে নেয়। চাপা কান্না একসময় তীব্র আর্তনাদ হয়ে ওঠে। বাঁধভাঙা কান্নায় হাঁপাতে থাকে আলো। ইহান আলোর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, সেহাকে ফোন দিই। আলো কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। ইহান আলোর চোখের পানি মুছে দিতে দিতে বলে, কাঁদলে আর ফোন দিয়ে কি হবে, মেয়েটা আরো বেশি মন খারাপ করবে। আলো চোখের পানি মুছে বলে, না কাঁদছি না। তুই দে।
তিনবারের বার রিং হতেই ফোনটা রিসিভ হয়। ওপাশের ব্যক্তি নিশ্চুপ। আলোও কথা বলছে না। মুহূর্ত কেটে যেতেই কান্নাভেজা কণ্ঠে ওপাশ থেকে কেউ বলে ওঠে, বড় মামি। আলো নিজেকে স্বাভাবিক করে বলে, শুভ জন্মদিন মা। আবারও নিস্তব্ধতা ছেয়ে যায় দুজনের মধ্যে। আলো বুঝতে পারছে মেয়েটা কাঁদছে। সে বলল, ইহানকে পাঠাবো। আসবি? সেহা নিজেকে শান্ত করে বলে, এক্সাম বড় মামি। নয়তো নিজেই চলে আসতাম। সকালে খেয়েছিস? হু। কি দিয়ে? কাজের খালা আসেনি, তোমার ননদের স্বামী সোহানুর ইসলাম শান্ত আধাসেদ্ধ ভাত আর নুন ছাড়া চিকেন করেছিল গতকাল রাতে। ওই দিয়ে। আলো চুপ হয়ে যায়। সেহা নিষ্প্রাণ গলায় বলে, ওনাকে বিয়ে করিয়ে দাও না কেন বড় মামি? সৎমা এলে আর যাই হোক রান্নাটা তো করে দেবে আমাদের। শান্ত ভায়া কই? কই আবার? আজ 10ই এপ্রিল তো তার আর তোমার গৃহবন্দী দিবস। সোহানুর ইসলাম শান্ত স্ত্রীর স্মৃতি রোমন্থন করছে শুয়ে শুয়ে। বড় মামি ওনাকে বিয়ে করিয়ে দাও বুঝলে, এসব আর ভাল লাগে না। আলো কাঁদছে। কাঁদতে কাঁদতেই বলে, ঈশিতা আপু খুব রেগে যাবে যে আমার ওপর। পরপারে যদি দেখা হয় কি জবাব দেব? ওর মানুষটাকে অন্য কারো বানিয়ে দিতে পারবো না। সেহা চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর বলে, ফোন রাখো বড় মামি। বড় মামার কাছে যাও প্লিজ। আমাকে সবাই সকাল থেকে ফোন করে যথেষ্ট সান্ত্বনা দিয়েছে। কিন্তু ওই মানুষটা তো কেবল তোমাকেই চায়। যাও। আলো শাড়ির আঁচলে চোখ মোছে। দরজার বাইরে তখন ইরফান এসে দাঁড়িয়েছে। আলোর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, কাট। আলো ঘুরে তার দিকে তাকায়। সেহা ওপাশ থেকে ইরফানের কথা শুনে শুকনো হাসি হাসে। ইরফান এগিয়ে এসে বড় মাকে ধরে বলে, শটটা দারুণ বড় মা। যথেষ্ট হয়েছে। এখন সোনামেয়ের মতো আমার বড় বাবার কাছে চলো। আলোর হাত থেকে ফোনটা নিয়ে ইহানের হাতে দিয়ে আলোকে টানতে টানতে দৃপ্তর ঘর থেকে বের করে সামিনের ঘরে ঢুকিয়ে ইরফান বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়। ইহান ভাইয়ের কাণ্ড দেখছে। ইরফান ঘুরে ইহান তাজওয়ারের দিকে তাকিয়ে বলে, এত বোঝানোর, সান্ত্বনা দেওয়ার কি আছে? এভাবে দুজনকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেবে, ব্যাস হয়ে গেল। ফোনের ওপাশে সেহা হেসে ফেলে ইরফানের কাণ্ড শুনে। ইহানের হাত থেকে ফোনটা নিয়ে ইরফান সেহাকে বলে, হ্যাঁ শেহু। ফিউচার ডক্টরনি। আচ্ছা শোন, ওই আফিফ তোকে আর কিছু বলেছে? কোনো সমস্যায় পড়লে মুখ বুজে থাকবি না। আমাকে জানাবি, লাথি মেরে সুধীর ভাইয়ের থোবরা ভেঙে দিয়ে আসব। সেহা ফোনের ওপাশে মুখে ওড়না চেপে হাসে। দুচোখের কোণে জল জমেছে তার। ইহান ইরফানের দিকে রাগী চোখে তাকিয়ে। ইরফান হাই তুলতে তুলতে ভাইকে বলে, সরি বাট নট সরি দাদান। সুধীর ভাইকে সুধীর ভাই বলতে হয়। আমি তোমার মতো অত ভদ্রলোক নই। তারপর ইহানের হাতে ফোনটা ধরিয়ে সামিনের ঘরের দরজায় আবারও ধাক্কা দিয়ে বলে, অদ্রিতা আলো, আমি তোমার শ্বশুর ইমতিয়াজ মির্জা বলছি। আধা ঘন্টার মধ্যে স্বামীকে নিয়ে ব্রেকফাস্ট টেবিলে হাজির হও। হেলে দুলে ইরফান নিজের ঘরে ঢোকে। ইহান তার খ্যাপাটে, বদমেজাজি, উনচণ্ডী, পাগলাটে ভাইয়ের কাণ্ড দেখে মুচকি হাসে। পরপর সে হাসি মিলিয়ে যায়। সেহা তখনও লাইনে। ইহান ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বলে, সামনের সপ্তাহে নিতে আসব। পাকামি করে একা একা আসতে যাবি না। সেহা নরম গলায় বলে, আচ্ছা দাদান। আলো স্বামীর ওষুধ খোসা থেকে খুঁটে বের করে এক গ্লাস পানি নিয়ে এগিয়ে যায় স্বামীর কাছে। রিক্লাইনার চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখের ওপর একটা হাত দিয়ে রেখেছে সামিন। আলো চুপচাপ এগিয়ে যেতেই সে হাত সরিয়ে চোখ মেলে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। স্বামীর হাতে ওষুধটা দিয়ে পানি এগিয়ে দেয়। তার হাত কাঁপছে। স্বামীন ওষুধটা খেয়ে স্ত্রীর মুখের দিকেই তাকিয়ে আছে। আলো স্বামীর মুখোমুখি একটা চেয়ার টেনে বসে।
কাল রাত 12টার পরে দৃপ্তর ঘরে চলে গিয়েছিল, তারপর আর কথা হয়নি দুজনের। কি তাকিয়ে দেখছেন কি মেয়র সাহেব? আমাকে স্বার্থপর বলতে চান? বলতে চান না। আমি শুধু নিজের দুঃখকে প্রাধান্য দেই। পুত্রশোক আমি একাই পালন করি স্বার্থপরের মতো, বলবেন না। বলুন কিছু বলতে চাইলে। শেষের কথাটা বলতে গিয়ে আলোর গলা ধরে আসে। শামিন বলে, চাই বলতে। বলুন। এক হাত স্ত্রীর দিকে বাড়িয়ে শামিন বলে, এদিকে এসো। আলো এগিয়ে যায় স্বামীর কাছে। স্ত্রীকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শামিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কনসোল মি আছিয়া। আলো ডুকরে কেঁদে ওঠে। কান্না যেন বাঁধ মানছে না। সে পারে না স্বামীকে সান্ত্বনা দিতে, শামিন পারে না আলোকে থামাতে। সন্তান হারানোর কোনো সান্ত্বনা আদৌ হয় না মানে হয় না। রুশফি আর রিন্তু অপরাধীর মতো ইনায়ার পাশে বসে আছে। ইনায়া ওনার কোণে চোখের পানি মুছে নেয়। রিন্তু তার কাঁধে হাত রেখে বলে, আজ সত্যিই খেয়াল ছিল না আজ 10ই এপ্রিল। নইলে কখনো আসতাম না। ইনায়া নাক টানে, ধরা গলায় বলে, না রে। এভাবে বলিস না। আলো আন্টি, শামিন আঙ্কেল আর শেহার জন্য কষ্ট হচ্ছে খুব। দুজন তার ছেলে হারিয়েছে, একজন তার মা। ইনায়া ফুপিয়ে কাঁদছে, কিছুক্ষণ পর বলে ওঠে, ফুপির কাছে সবথেকে আদরের ছিল দৃপ্ত। সবসময় নিজের কাছে নিয়ে রাখত দৃপ্তকে। দৃপ্ত ছিল ফুপির পাগল। আজ দেখ দুজন একসাথেই আছে। ওরা বোধ হয় প্ল্যান করেছিল। নয়তো সেদিন ফুপি কেন দৃপ্তকে আনতে যাবে স্কুল থেকে। স্বামীর বুকে মাথা রেখে শুয়ে আছে আলো। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলেনি। শুধু কিছুক্ষণ পর পর দুজন দুজনের দীর্ঘশ্বাসের শব্দ শুনতে পাচ্ছে। হঠাৎ দরজায় ধাক্কা পড়ে। ইরফান মির্জা নামে রগজটা, দুরন্ত, ডানপিটে, বদমেজাজি ছেলেটা গম্ভীর কণ্ঠে বলে, অদ্রিতা আলো, আমি তোমার শ্বশুর ইমতিয়াজ মির্জা আদেশ করছি, এক্ষুনি বের হও। বের হও মা জননী। তোমাকে আমাদের চাই। অবশেষে শামিন আর আলো ঘর থেকে বের হয়। দোতলার লিভিং রুমে সবাই অপেক্ষা করছিল তাদের জন্য। প্রতি বছর এই দিনটা তাদের কাছে ভীষণ ভারী লাগে। তবুও নিজেদের মনকে হালকা করতে কতশত চেষ্টা সবার। মিলাদের আয়োজন হয়। দান খয়রাত হয়। সবকিছুই নিজেদের মনকে হালকা করার জন্য। এ বাড়িতে একটা দৃপ্ত ছিল। আলো শামিনের একটা ডানপিটে দৃপ্ত ছিল। 4 ভাইবোনের একটা দৃপ্ত ছিল। যে তার একমাত্র ফুপির নেওটা ছিল। হুটহাট ফুপিকে নিয়ে কোথাও চলে যেত। সেই দৃপ্ত কোথায় চলে গিয়েছে সারাজীবনের জন্য, তার প্রিয় ফুপির সাথেই চলে গিয়েছে সে। সবাইকে কাঁদিয়ে। মাম্মা পাপাকে নিঃস্ব করে। ভুইয়া ম্যানশনের ডাইনিং রুমের দেয়াল ঘড়িতে রাত তখন 8:30। বাড়ির দুজন প্রবীণ আয়া খাবার টেবিলে সবার রাতের খাবার পরিবেশনে ব্যস্ত। এ বাড়ির 4 সদস্য ঠিক 8:35 নাগাদ 4টা চেয়ার দখল করে বসে পড়ে। এ বাড়ির কর্ত্রী সাগর ভূঁইয়ার স্ত্রী হৃদরোগে আক্রান্ত হয়ে 8 বছর আগে মারা গিয়েছেন। ভূঁইয়া ম্যানশনের কর্তা সাগর ভূঁইয়া নিজের প্লেটে একটা রুমালি রুটি নিতে নিতে তার 2 ছেলের দিকে তাকায়। সাগর ভূঁইয়ার বড় ছেলে সাহল ভূঁইয়া এবং ছোট ছেলে সাইম ভূঁইয়া উভয়ই নিজেদের ফোন ঘাঁটতে ব্যস্ত। সাহলের ডানপাশের চেয়ারটি দখল করে বসে আছে তার স্ত্রী মিমি। 2 বছর আগে যাকে ভাগিয়ে এনে বিয়ে করেছে সাহল ভূঁইয়া। খন্দকার এন্টারপ্রাইজের মালিকের একমাত্র কন্যা সে। খাবার টেবিলে বাড়ির বউ শ্বশুরের সামনে জিন্স আর ট্রুপ টপ পরে ফোনের স্ক্রিনে দৃষ্টি নিবন্ধ রেখে খাচ্ছে। সাগর ভূঁইয়া রীতিমতো বিরক্ত এই মেয়ের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে দেখে। প্রথম 2-একটা কথা শোনালেও এখন কিছু বলেন না। তিনি দৃষ্টি সরিয়ে রুটি ছিঁড়ে সবজি নিয়ে বলে ওঠে, আমি বুঝি না তোমরা এমন কি কাজ করো যে খাবার টেবিলে বসেই ফোন ঘাঁটার ফুরসত মেলে তোমাদের।
তিনজনই সাগর ভূঁইয়ার এক কথায় হাতের ফোনটা টেবিলের ওপর রেখে যার যার প্লেটে খাবার তুলে নেয়। সাহল ভূঁইয়ার স্ত্রী মিমি স্বভাবসুলভ বাড়ির আয়াদের কথা শোনাতে থাকে তার স্যালাডে গোলমরিচ বেশি হওয়ায়। সাগর ভূঁইয়া পুত্রবধূর দিকে একপলক বিরক্তি নিয়ে তাকিয়ে নিজের ছোট পুত্রের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, পড়াশোনা কেমন হচ্ছে তোমার? ফাইনাল কবে? আর মাসখানেক পরে। পড়াশোনার পাশাপাশি অফিসে বসছ, খুশি হয়েছি। সাইম চুপচাপ বাবার কথা শুনে যাচ্ছিল, কিন্তু খাচ্ছিল খুবই মনোযোগ দিয়ে। তার হাত থেমে যায় যখন সাগর ভূঁইয়া বলে ওঠেন, শামীম ইয়াসারের মেয়েকে নিয়ে আজকাল খুব বেশি সিরিয়াস হয়ে যাচ্ছ দেখছি। সাহল আর মিমি একপলক সাইমের দিকে তাকায়। সাগর ভূঁইয়া সবজির পেয়ালা থেকে কাঁচামরিচের ছোলা সরিয়ে দিয়ে বলতে থাকে, মেয়েটার চালচলন ভীষণ অদ্ভুত। ছেলে না মেয়ে তা বোঝা দেয়। শার্ট প্যান্ট পরে থাকে। না, ওই শামীম ইয়াসার মির্জা আর তার অর্ধাঙ্গিনী অদ্রিতা আলোর প্যারেন্টিং ঠিকঠাক ভাবে হয়নি। কথাগুলো বলে শেষ করতেই একটা ধূর্ত হাসি হেসে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আবার বলে, আজ সারা দেশে খাসি বিলিয়েছে শুনলাম, বোন আর ছেলের মৃত্যু বার্ষিকী তাই। ওদের এই বছর বছরের ঢং। এসব করেই লাইমলাইট পায় সবসময়। সাইম প্লেটে খাবারটা শুধু নাড়াচাড়া করতে থাকে। খাওয়া শেষ করে একে একে উঠে দাঁড়ায় সাগর ভূঁইয়া আর তার বড় ছেলে সাহল ভূঁইয়া। মিমির তখনও খাওয়া হয়ে ওঠেনি। খেতে খেতেই নিচুস্বরে দেবরকে উদ্দেশ্য করে বলে, তোমাকে তো সুবিধার মনে হচ্ছে না সাইম? ডুবে গেলেই নাকি ইনশিরাহতে? সাইম যেন খুব মজার একটা কৌতুক শুনল, তেমন করেই হাসল। পরপর সে হাসি মিলিয়ে গিয়ে জলদগম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে তার, অসম্ভব। থাপ্পড়টা আমি ভুলিনি। মিমি তাকিয়ে আছে সাইমের দিকে। সাইমের চোখ মুখ হঠাৎ কঠিন হয়ে যায়। সে কঠিন গলায় বলে, উপযুক্ত সময় বুঝে আছাড় মারব। সময় হোক। এপ্রিলের প্যাচপ্যাচে গরমে শহুরে জীবন অতিষ্ঠ। এপ্রিলের 20 তারিখের পর থেকে আবহাওয়া ঠিক সুবিধার লাগছে না। রাতে খুব একটা দেরি না করলেও খুব একটা জলদি অবশ্য ঘরে ফেরা হয় না মির্জা বাড়ির প্রজন্মের বড় ছেলে ইহান তাজওয়ার মির্জার। গরমের কারণে আজ সভা ক্যান্সেল করতে হয়েছে। তাই আজ ব্যতিক্রম ঘটেছে। রাত 9:30 নাগাদ ইহান তাজওয়ারের বিএমডব্লিউ শান্তিনীরের গেট দিয়ে ভেতরে ঢুকল। আউটডোর লাইটসগুলো নেভানো, তবে বিশালাকা সাবেকি ডিজাইনের ডুপ্লেক্স শান্তিনীরের শরীরের কাচের জানালা কিংবা গুলগুলি দিয়ে অন্দরমহলের আলোকরশ্মি ঠিকরে বেরিয়ে আসছে বাইরে। পার্কিং হাউজে নিজের গাড়িটাকে ঢুকিয়ে ইহান তাজওয়ার সদর দরজায় গিয়ে কলিং অ্যালার্ম বাজাতেই হুমায়রা ঋতু এসে দরজা খুলে দেয়। ইহান মাকে একটা ক্লান্তিমাখা হাসি উপহার দিয়ে ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়ে। একান্নবর্তী এই সংসারে বাড়ির সব সদস্য একসাথে হলেই কেমন উৎসব উৎসব ভাব লেগে যায়। ইহানের সামনে শান্তিনীরের প্রতিটা মানুষ মনে হচ্ছে যেন উৎসবে মেতেছে। গমগম করছে লিভিং রুম সহ ডাইনিং এরিয়া। আজ বড় মায়ের মনটা একটু ভালো ঠেকেছে, সবার সাথে কথা বলছে, বাড়ির কাজ করছে। এ বাড়ির কর্তা 3 জন, শামীম ইয়াসার, ইলহাম এবং ইসমাম পশ্চিমের দিকে 3টি সোফা দখল করে বসে ব্যবসা সংক্রান্ত জরুরি আলাপ আলোচনা এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলছে। তাদের প্রত্যেকের পরনে পাজামা পাঞ্জাবি। তাদের থেকে কয়েক গজ দূরেই একটি কুশনের ওপর বসে কপাল কুঁচকে টিভির স্ক্রিনে দৃষ্টি দিয়ে আছে ইরফান মির্জা। পরনে একটা 3/4 এবং হুডি। কিছুক্ষণ পরপর সে বিরক্তি নিয়ে বাপ চাচাদের দিকে তাকাচ্ছে। এদের দেশের আলাপের জন্য ঠিকঠাকভাবে রেসলিং ম্যাচটা উপভোগ করতে পারছে না ইরফান। ডাইনিং টেবিলে ইনশিরাহ আর ইনায়া বসে মাচাচিদের মেয়েলি আলাপ শুনছিল। সবসময় এসব আলাপ থেকে 100 হাত দূরে থাকা ইনশিরাহ ইনায়া মাঝে মাঝে খুবই আগ্রহ নিয়ে শুনতে আসে। তবে স্বার্থ ছাড়া কিছুই না। এখানেও দুই বোনের স্বার্থ লুকিয়ে আছে। কিছুদিন সবাইকে পটিয়ে রাখার ধান্দা বলা যেতে পারে।
ইনশিরাহ মাকে পটাচ্ছে তার ফটোগ্রাফি এক্সিবিশনে অংশ নেওয়ার পারমিশন আদায়ের জন্য, আর ইনায়া পটাতে চাইছে তাকে যেন ট্যুরে যাওয়ার পারমিশন দেওয়া হয়। ঘরে ঢুকে ফ্রেশেন আপ হয়ে ইহান তাজওয়া ট্রাউজার টি-শার্টে শরীর গলিয়ে দ্রুত পায়ে নিচে নেমে আসে। তার একঘেয়েমির জীবন আজ ঠিক করল সবার সাথে আড্ডা দেবে। ইনশিরাহ মা চাচিদের আলাপ শোনার ভান ধরে ছিল, আসলে সে ব্যস্ত ছিল সাইমের সাথে চ্যাটিংয়ে। ইহান তাজওয়ার গিয়ে একটা চেয়ার টেনে বসতেই ইনশিরাহ তাড়াহুড়ো করে হাতের ফোনটা লুকানোর চেষ্টা করল। ইহানের দৃষ্টি গোচর হয় বোনের এই অস্বাভাবিক আচরণ, কিন্তু মুখে কিছুই বলে না, সামান্য হাসল। বোন বড় হয়েছে, হতেই পারে এমন। ইহানকে দেখে আলো ব্যস্ত হয়ে পড়ে ইহানের খাবার বেড়ে দিতে। বড় মাকে থামিয়ে দিয়ে ইহান বলে সে কিছুক্ষণ পরে খাবে। তারপর বোনদের দিকে তাকিয়ে তাদের পড়াশোনার কথা জানতে চায়। ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ইরফান গিয়ে ভাইয়ের পাশে একটা চেয়ার টেনে বসে। বাবা চাচাদের দেশের আলাপ শোনার থেকে ভাইবোনদের সাথে আলাপে অংশ নেওয়া ভালো। 4 ছেলেমেয়ের খুনসুটিতে গমগম করছে শান্তিনীরের খাবার ঘরের পরিবেশ। আলো আর পরিও চেয়ার টেনে বসে ছেলেমেয়েদের কথা শুনছে। কিছুক্ষণ পরে হুমায়রা ঋতু এসে অনেকটা সংকোচ নিয়ে বড় ছেলে ইহান তাজওয়ারের পাশে দাঁড়ায়। ইহান মায়ের দিকে জিজ্ঞাসা সূচক দৃষ্টি নিক্ষেপ করতেই ঋতু সবার আলাপের মাঝেই হাতের ফোনটা ইহানের সামনে ধরে। সবাই চুপ হয়ে ইহান আর ঋতুকে দেখে। ইহান মায়ের হাতের ফোনের স্ক্রিনের দিকে এক পলক তাকিয়ে মুখভঙ্গি গম্ভীর করে। ঋতু উৎসাহী গলায় বলতে থাকে, তোর নানুবাড়ির এলাকার এইবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল। ইহান খানিকটা স্তব্ধ হয়ে মাম্মার দিকে তাকিয়ে আছে। ইরফান পানি খেতেই যাচ্ছিল, মাম্মার কথায় বিষম খেয়ে যায়। ইনশিরাহ আর ইনাও হতভম্ব হয়ে বড় দাদানের দিকে তাকিয়ে থাকে। ঋতু অবাক হয়ে 4 ভাইবোনের দিকে তাকিয়ে বলে, একি রে, তোরা এমন করছিস কেন সবাই? ইনশিরাহ আর ইনায়া মুখে হাত চেপে হাসছে, বড় দাদানের দিকে তেরোছা নজরে তাকাচ্ছে বারবার। ইহান এতক্ষণে ক্ষুব্ধ কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, একটা বাচ্চা মেয়ে মাম্মা। বয়স ইনায়ার থেকেও কম মনে হচ্ছে। তোমরা কি পাগল হয়েছ? ঋতু বলে, কোথায় বাচ্চা? আমি এই বয়সে তোকে জন্ম দিয়েছি। ইরফান, ইনশিরাহ আর ইনায়া উচ্চশব্দে হাসছে। ঋতুর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে পাত্রীর ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে ওরা 3 ভাইবোন। ইহান তাজওয়ার ঋতুর দিকে তাকিয়ে বলে, দিস ইজ টু মাচ মাম্মা। বাচ্চা মেয়ে? তো বড় মেয়ে নিয়ে আসলেও তো কিছু বলিস না। আর মেয়েটা বাচ্চা নয়, ভোটার আইডি কার্ড আছে। গ্রামের মেয়ে হলে কি হবে, খুবই ট্যালেন্টেড আর মেধাবী। অ্যাডমিশন ক্যান্ডিডেট। সব থেকে বড় কথা, মেয়েটি খুবই ভালো একটি মেয়ে, নিঃসন্দেহে। আমি খোঁজ লাগিয়ে দেখেছি। পরি কথাগুলো বলে ইহানের মুখের দিকে তাকিয়ে আছে। ইহান যারপরনাই হতবাক হয়ে বলে ওঠে, ছোট মা তুমি। তোমার কাছ থেকে তো এটা আশা করিনি আমি। এবার আলো মুখ খোলে, গম্ভীর কণ্ঠে বলে, কি চাচ্ছিস তুই ইহান? চাকরিজীবী মেয়ে আনলাম রিজেক্ট করলি, বিশর্ধ মেয়ে আনলাম রিজেক্ট করলি। আর কি চাস তুই? আমি কমবয়সী মেয়েকেই তোর বউ হিসেবে লাগবে এমনটা বলছি না, কিন্তু এভাবে আর কত? এখন একটা কিছু তো বল। আর মেয়েটি এক কথায় এই বাড়ির বউ হবার উপযুক্ত। ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি। বড় মা তুমিও। ইহান হতাশ তার মা চাচিদের এমন আচরণে। কপালের রেখা দৃশ্যমান। বিরক্ত হয়ে উঠে চলে যায় বাবা চাচাদের আলোচনায় অংশ নিতে। ঋতু তার যাদের দিকে তাকায়। তার চোখের দৃষ্টি যা দুজনকে বলছে, এবারও হলো না। ইরফান হঠাৎ খিকখিক করে হেসে ওঠে। সবাই তার দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই সে হাসি থামিয়ে আলো, ঋতু আর পরীকে উদ্দেশ্য করে বলে, তোমরা এমন স্টেরিওটাইপ ছেলের মা হয়ে উঠলে কবে থেকে আজব? তবে মাম্মা এবং চাচি আম্মারা, আপনারা মন দিয়ে শুনুন। এমন ল্যাদা বাচ্চা আনবেন না ভবিষ্যতে আমার দাদানের জন্য। আরে একে ভাবিমণি ডাকবো নাকি খুকুমনি ডাকবো আজব?
ইনশিরাহ আর ইনায়া জোরে হেসে ওঠে ইরফানের কথায়। আলো একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমাদেরটা তোমরাই খুঁজে নিও। জি অবশ্যই। আমি কালকেই খুঁজতে নামব। দাদানের জন্য একটা, আমার জন্য একটা। হাসতে হাসতে জবাব দেয় ইরফান। ঋতু ছেলের কান মলে দিয়ে বলে, আগে দাদানের বিয়ে হোক, তারপর নিজের কথা ভেব। কেন মাম্মা, আমি আগে বিয়ে করলে কি হবে? পাপাও তো বড় বাবার আগে বিয়ে করেছে। পরি বলে, সে তোমার পাপা করে করুক। এ বাড়িতে দুজন ছেলে, তিনজন মেয়ে। ছেলেদের মধ্যে ইহানের বিয়ে আগে হবে আর মেয়েদের মধ্যে ইনশিরার। ইহানের বিয়ে দিয়ে বাড়িতে একটা পুতুল পুতুল বউ আনবো আর ইনশিরাহকে রাজপুত্রের মতো দেখতে ছেলের গলায় ঝুলিয়ে দেব। ইনশিরাহ জোরসড় হয়ে বসে পরীর কথায়, বিয়ের কথা শুনে গোটা মুখ ছেয়ে গেছে তার অস্বস্তিতে। ইরফান পরীর কথার পিঠে বলল, এটা নিয়ম নাকি যে ওদের বিয়ে আগে দিতেই হবে? দেখবে একদিন দুম করে আগে আমি বউ আর ইনু জামাই নিয়ে উপস্থিত হব তোমাদের এই নিয়ম ভেঙে দিয়ে। তাই না রে ইনু? মেজ দাদানের কথায় ঈষৎ লজ্জা পায় ইনায়া। এমনটা কখনোই হবে না, সে কখনোই এমন নির্লজ্জের মতো কাজ করবে নাকি? কখনোই না। খানিক বাদে খেতে বসেছে সবাই। বাড়ির গৃহকর্ত্রীরা খাবার পরিবেশনে তৎপর হয়। শামিনের একটা অত্যন্ত ব্যক্তিগত অভ্যেস রয়েছে। খাওয়ার আগে ছেলেমেয়েদের প্লেটে খাবার ঠিকঠাক পরিমাণে নিল কিনা এটা দেখা, যেন তারা 10 বছরের জিদ্দি শিশু, জিদ করে কম নেয় সবাই। ইনাকে শুধু প্লেটে ভাত নিয়ে নাড়াচাড়া করতে দেখে শামিন অত্যন্ত কোমল স্বরে ডেকে ওঠে, খাচ্ছ না কেন ছোট আম্মা? প্রত্যেকে খাওয়ায় কয়েক পলকের বিরতি দিয়ে ইনাকে দেখে। ইনায়া আশেপাশে সবার দিকে একবার করে তাকিয়ে ইতস্তত করতে থাকে। শামিন কণ্ঠে কোমলতা বজায় রেখেই দ্বিতীয় প্রশ্ন করে, কিছু বলতে চাও? হঠাৎ খুব সাহস ভর করে ইনায়ার মনে। বড় বাবা আর যাই হোক তাকে বকবে না। আর মাম্মা পাপা দাদানেরাও নিশ্চয়ই বড় বাবার সামনে তাকে ধমকাবে না। অনেক বড় একটা সুযোগ কাজে লাগিয়ে ইনায়া বড় বাবাকে বলে, জি বলতে চাই। কি বলো? সবাই খাওয়া থামিয়ে দিয়ে উৎসুক নজরে ইনায়াকে দেখছে। ইনায়া একটা ঢোক গিলে বলে, বন্ধুরা সবাই ট্যুরে যাচ্ছে। যা। তুই যাবি না? যেন ছোটখাটো একটা বজ্রপাত পড়ল ইনায়ার মাথায়। আচমকা বিকট গর্জনে নিজের কান চেপে ধরে সবার মুখের দিকে ভয়ার্ত নজর বুলায়। বড় বাবা বাদে সবাই যেন চোখ দিয়ে ইনায়াকে ভস্ম করে দিচ্ছে। এমনকি ইনশিরাহ, যে সবসময় ইনায়াকে সাপোর্ট করে, আজ সেই আপুও ইনায়াকে ধমকাল। ইনায়ার চোখ ফেটে কান্না আসার উপক্রম। ইহান রাগী চোখে বোনের দিকে তাকিয়ে কিছু একটা বলতেই যাবে, ঠিক তখনই শামিন বরফ ঠান্ডা গলায় ইনায়াকে বলে, আরেকটু বড় হয়ে নাও আম্মা। ইনায়া চোখ নামিয়ে নেয়। ছলছল দুটি চোখ থেকে টুপ করে এক ফোঁটা নোনাপানি প্লেটে রাখা ঝরঝরে বাসমতি চালের ভাতে পড়ে। তারপর আর কিছু বলে না ইনায়া, এদিকে যে রীতিমতো ওকে সবাই কথা শুনিয়ে যাচ্ছে তাও শুনতে পায় না। সে বহু কষ্টে নিজের খাবারটা শেষ করে উঠে এটো হাতেই প্রায় দৌড়ে চলে যায় দোতলায়। সবাই কোনো ভ্রুক্ষেপ করে না, যে যার মতো খেতে থাকে। এই একটা ব্যাপারে এ বাড়ি থেকে কোনো ছাড় দেওয়া হবে না, তা সে যত আদরেরই হোক না কেন। ঋতু অন্য সবার মতো নয়, সে বরাবরই নরম কোমল প্রকৃতির। এক হাতে এ বাড়ির 4টা বাচ্চাকে পেলে পুষে বড় করেছে। সবার ওপর সে কখনো চেঁচামেচি করে না। ইনাকে ওভাবে দৌড়ে ছুটে যেতে দেখে সে আফসোস মাখা বাক্য বলে ওঠে, মেয়েটা ঠিকঠাক ভাবে খেলোই না। অতলাই দেবেন না তো ভাবি? ওর সব কথা মানতে হবে নাকি? একদম প্রশ্রয় দেবে না ওকে কেউ। ইসমাম মির্জা গুরুগম্ভীর কথাগুলো শুধু ঋতুকে নয়, শুনিয়ে দিয়ে গেল সবাইকে। রাতের গভীরতা ততটা বেশিও নয়। শান্তিনীরের বাইরের লাইটসগুলো জলে আলো দিচ্ছে একটা বিশাল এরিয়া জুড়ে। বাড়ির মধ্যে নিস্তব্ধতা ছেয়ে আছে। যে যার ঘরে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে কিংবা ঘুমিয়েও গিয়েছে।
দোতলার পশ্চিম পাশের ঘরটির, যে ঘরটির স্লাইডিং দরজায় গোটা গোটা হরফে পেইন্ট করা ইনশিরাহ বিনতে সামিন, সেই দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ তুলে হাট করে খুলে বেরিয়ে আসে ইনশিরাহ। আশেপাশে সাবধানী নজর বুলিয়ে বিড়ালের মতো পা টিপে টিপে এগিয়ে যায় ইরফানের ঘরের দিকে। ইনশিরার ঘরের ডান পাশে ইসমাম আর পরীর ঘর। ঠিক তার পাশের ঘরটাই ইরফানের। দরজায় দাঁড়িয়ে টোকা মারার আগেই ইরফানের ঘরের দরজা খুলে যায়। ওপাশ থেকে ব্যস্ত ভঙ্গিতে ইরফান বেরিয়ে এসে দরজা বন্ধ করে ঘুরে তাকায় ইনশিরার দিকে। ইনশিরাহ আর ইরফানের হুডির কালার এক, ডিপ গ্রে। ইরফান বোনকে দেখে ফিসফিসিয়ে বলে, তোকে আমার ভাই মনে হচ্ছে। সেটা তোর ব্যাপার। ইরফান আশেপাশে তাকিয়ে বলে, চল শিগগিরই, কনসার্ট শুরু হয়ে যাবে। দুজনে পুনরায় পা টিপে টিপে ইনায়ার ঘরের সামনে এসে দাঁড়ায়। ইরফান মৃদু আওয়াজ করে দরজায়। ইনশিরাহ ফিসফিসিয়ে ডাকে, বনু, এই বনু। ইনায়া তখন এক দফা নাকি কান্না কেঁদে হাত মুখ ধুয়ে বেসিক স্কিন কেয়ার করে মাত্র আয়নার সামনে দাঁড়িয়ে তার নাইট শুটে গা গলাচ্ছিল। ইনশিরার আওয়াজে ভ্রু কুঁচকে যায় তার, পরপর এক আকাশ সমান অভিমান এসে ভর করে তার মনে পড়ে যায় খাবার টেবিলের সেই ধমকের কথা। সবার সাথে তাল মিলিয়ে আপুও তাকে ধমকেছিল। ওপাশ থেকে ইনশিরাহ ডেকেই যাচ্ছে। ইনায়া চুপচাপ দাঁড়িয়েই থাকে। কিন্তু ইরফানের গলার আওয়াজে সে চমকে ওঠে। এই সময়ে মেজ দাদান কেন? সে শশব্যস্ত হয়ে এসে স্লাইডিং ডোরের লক খুলে দেয়। ইনশিরাহ আর ইরফানকে দেখে ইনায়া অবাক হয়ে বলে, তোমরা কোথাও যাচ্ছ? হু। আরব কৌশিকের কনসার্টে। ফতাফত রেডি হ। আর হুডি পরিস, মাস্ক নিস। মেজ দাদানের কথায় ইনায়ার চক্ষু চরকাচ। মেজ দাদা তাকে কনসার্টে নিয়ে যাবে। ইনায়া স্বপ্ন দেখছে না তো? ইনায়ার তোবদা খাওয়া মুখের দিকে তাকিয়ে ইরফান মাথায় একটা গাঁটটা মেরে বলে, শিগগির, কেউ ওঠার আগে গো। ইনায়া ইনশিরার দিকে তাকায়। ইনশিরা হেসে ফিসফিসিয়ে বলে, তোর ট্যুরে যাওয়া তো হবে না, কিউ না তুঝে কনসার্টে নিয়ে যাই। চল চল। ইনায়ার মুখ মুহূর্তেই উজ্জ্বল হয়ে যায়। কিছুটা হলেও মন খারাপ ভ্যানিশ তার। আরব কৌশিকের নামটা শুনেই মনটা নেচে ওঠে তার। দাদান আর আপুর থেকে সময় চেয়ে একটা ওভারসাইজ হুডি, জিন্স আর স্নিকার্সে রেডি হয়ে ভাই বোনের সাথে ফুরফুরে মেজাজে পা টিপে টিপে বাড়ি থেকে নিঃশব্দে বেরিয়ে যায়। বাড়ির গাড়ি তারা নেয় না। বাড়ির সামনের 4 লেনের আধুনিক রাস্তা ধরে কিছুটা দূরে হাঁটতেই একটা ক্যাব পেয়ে যায়। রাত তখন 12:27। তাদের গন্তব্য রানার ইউনিভার্সিটি। রাতের সময় তখন 1:58। ইহান তাজওয়ারের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে বেডসাইড টেবিলের ওপর রাখা তার ফোনটা বেজে ওঠে। সেভ করা নাম্বারটা না দেখেই ঘুম ঘুম চোখেই ফোনটা রিসিভ করে, কানে ধরে জড়ানো ভারী গলায় বলে, হ্যালো, আসসালামু আলাইকুম। দাদান, আমি ইরফান। কি ব্যাপার, এত রাতে ফোন করছিস কেন? দাদান, একবার থানায় আসতে হবে তোমাকে। ইহান তাজওয়ার সাথে সাথে উঠে বসে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, হোয়াট? কোথায় তুই? কি করেছিস? দাদান, আমি থানায়, প্লিজ এসো। তারপর বলছি। লিভিং রুম থেকে থেকে মেয়েলি কণ্ঠের খিলখিল হাসির আওয়াজ আসছে। প্রেরণা বুঝে যায় প্রণমি অথবা মিস জেনি হবে হয়তো। রাত বিরেতে প্রণমির হুট হাট খিদে পেয়ে যায়। অত কিছু তলিয়ে দেখবার সময় নেই প্রেরণার হাতে, তাকে এই মুহূর্তে বেরোতে হবে। কোমল সুগঠিত শরীর থেকে সিল্কের নাইটিটা খুলে একটা সাধারণ সুতি শাড়ি, যাকে বলা হয় প্রেরণার জাতীয় পোশাক, সেটি জড়িয়ে নেয় সুডৌল অঙ্গে। শুদ্ধ গভীর ঘুমে আচ্ছন্ন প্রেরণা পার্স, ফোন আর স্কুটির চাবি নিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। ওকে দেখে মিস জেনি অবাক। প্রণমি বলে ওঠে, কে উঠলে? আপু নাকি? আপু, জানো মিস জেনি আমাকে কি বলছিল? শোনা, এসে শুনবো। শোন না, আমি একটু থানায় যাচ্ছি।
মিস জেনি অবাক হয়ে বলে, থানা? থানায় কি প্রেরণা? কাজ আছে মিস জেনি। এত রাতে? প্রীতমকে নিয়ে যাও। মিস জেনির কথায় প্রেরণা একবার শ্বাস ফেলে বলে, ওকেই আনতে যাচ্ছি। একটু ঝামেলা হয়েছে। আপনি প্লিজ দরজা লক করে নিন। আর প্রণমি স্যান্ডউইচ খেয়ে ঘুমিয়ে যাও, রাত জাগলে মাথা ব্যথা করবে। ব্যস্ত ভঙ্গিতে কথাগুলো বলে শু কেবিনেট থেকে স্লিপার বের করে হন্তদন্ত হয়ে ফ্ল্যাটের বাইরে চলে যায় প্রেরণা। মিস জেনি দরজা লক করে উদ্বিগ্ন গলায় বলতে থাকে, হে জিজাস, কি ঝামেলা হলো আবার? এই মেয়েটা দুদণ্ড শান্তি পায় না কেন? সারাদিন খেটে এলো, এখন একটু ঘুমোতেও পারল না। প্রণমির মুখবিবর মলিন হয়ে আছে দুশ্চিন্তায়। জেনির কথার জবাবে বলে, আপু আসলেই খুব স্ট্রং তাই না মিস জেনি? মিস জেনি ওভেন থেকে কেক বের করতে করতে বলতে থাকে, স্ট্রং? আলবত। কত দুর্বল ছিল মেয়েটা। সেই দুর্বল মেয়েটা বাথটাবে একা একা সন্তান প্রসব থেকে শুরু করে শুদ্ধকে একা একা বড় করল। কোনো তুলনা নেই এই মেয়েটার। কোনো তুলনা নেই। প্রণমি একটা তপ্ত শ্বাস ফেলে। কখনো কখনো তার মনে হয় আপুর জীবনে সে একটা বাড়তি জিনিস। সে না থাকলে আপুর স্ট্রাগলটা আরেকটু কম হতো। 2038-এর দিকে এই থানার পুরনো বিল্ডিং ভেঙে সেখানে মুখোমুখি দুটো ভবন নির্মাণ করা হয়। পুলিশ সুপারের কার্যালয়ের সামনেই মুখোমুখি দুটো ভবন। একটি ভবন থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অফিস, অন্যটিতে রয়েছে বিশাল বিশাল 4টা সেল, রিমান্ড রুম এবং এফআইআর ডেস্ক। ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভবনটির ডিজাইন কিছুটা অদ্ভুত। দেখতে যেন দোতলা একটা জমিদার বাড়ি। 41 সালে এমন অদ্ভুত সাবেকি ডিজাইন দেখলে সবার মনেই এই প্রশ্নটি জাগে, এর আর্কিটেক্ট কে? মূল ভবনটার গ্রাউন্ড ফ্লোরটা কার পার্কিং এরিয়া। দোতলায় দাপ্তরিক কাজ হয়। দোতলায় ওঠার জন্য ভবনের পূর্ব পশ্চিম প্রান্তে দুটো সিঁড়ি। স্থান সংকুলতার কারণে এভাবে ডিজাইন করা হয়েছে। ঠিক রাত 2:30 নাগাদ ইহান তাজওয়ারের বিএমডব্লিউ এসে থামে থানার সামনে। ব্যস্ত ভঙ্গিতে নেমে সোজা এফআইআর ডেস্কে চলে যায় সে। ইরফানের সাথে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছে না। খুব সম্ভবত ফোনের চার্জ শেষ ইরফানের। কনস্টেবলের থেকে জানতে পারল ইরফান ওসির কেবিনে। কিছুক্ষণ পরই প্রেরণার স্কুটির গতি শ্লথ হয়ে ইহান তাজওয়ারের বিএমডব্লিউ এর ঠিক পাশেই দাঁড়িয়ে পড়ে। হেলমেটটা কোনোরকমে খুলে হন্তদন্ত হয়ে সেও ছোটে এফআইআর ডেস্কে। ততক্ষণে ইহান তাজওয়ার ওই দালান থেকে বেরিয়ে আসছিল মূল দালানে যাবে বলে। এফআইআর ডেস্কের কক্ষ থেকে বেরিয়ে মোড় ঘুরতেই একটা পাখির মতো হালকা শরীরের সাথে ধাক্কা লাগতেই সে দাঁড়িয়ে পড়ে। প্রেরণা ছিটকে কয়েক কদম দূরে সরে যায়, দেয়ালে তার পিঠ ঠেকেছে। ডানবাহুতে ব্যথা পেয়েছে ভীষণ, যার সাথে এভাবে ধাক্কা লেগেছে সেই পাথরকঠিন ইস্পাতের মতো শক্ত মানুষটাকে দেখতে মুখ ঘুরিয়ে তাকাতেই কিছুটা চমকে ওঠে সে। চমকে গিয়েছে ইহানও। কয়েক পল একে অপরকে দেখে দুজনেই কিছুটা উঁচু গলায় বলে ওঠে, আপনি? থানার মূল ভবনের দোতলার গোল টেবিল রুমে মুখোমুখি দুটো দল। দুটো দলের দলনেতা ইরফান মির্জা এবং প্রীতম আহসান একে অপরের দিকে তাকিয়ে আছে, দুজনেই বেশ শান্ত। কিন্তু ওই চারটি চোখে ভয়াবহ হিংস্রতা, যেন সুযোগ পেলেই একে অপরের মাথা এই থানা দালানের দেয়ালে ঠুকে দেবে। ঠিক মাঝামাঝিতে একটি চেয়ারে ইহান তাজওয়ার বসে আছে। চওড়া কপাল, খাড়া নাক, সুদর্শন মুখটা দেখে বলাই যাচ্ছে ভেতরে ভেতরে সে ভীষণ ক্ষুব্ধ। প্রেরণা কামরার এক কোণের একটি চেয়ারে বসে আছে, কপালে হাত ঠেকিয়ে। ভীষণ মাথা ধরে গিয়েছে তার। হঠাৎ হঠাৎ এমন হয়। দপ করে মাথাটা ভীষণ ধরে যায়। ইরফান আর প্রীতমের সব বন্ধুদের অভিভাবকেরা ইতিমধ্যে এসে পৌঁছেছে থানায়। ঘটনার শুরু আজ কনসার্টে। বাংলাদেশি ব্যান্ড মিউজিক তারকা আরাব কৌশিকের কনসার্ট চলছিল রানার ইউনিভার্সিটির স্টেডিয়াম সম মাঠে, যেখানে ইরফান বোনদের নিয়ে গিয়েছিল। ইরফানের কিছু বন্ধু বান্ধবীরাও ছিল।
ওখানে এসেছিল প্রীতম এবং তার বন্ধুরাও। পুরোটাই কাকতালীয়। নয়তো ইরফানের ত্রিসীমানায় স্বেচ্ছায় যাওয়ার মন মানসিকতা প্রীতম আহসানের নেই। কনসার্টের ভিড়ে দুটো চিতানেকরের দলের কেউই কাউকে দেখে ওঠেনি তখনও। কিন্তু বিপত্তি বাধে তখন যখন প্রীতমের বন্ধু সাফওয়ানের সাথে দুর্ঘটনাবশত ধাক্কা লেগে যায় ইরফানের বন্ধু অধরার। সাফওয়ান ইচ্ছাকৃত করেনি কিছুই, কিন্তু খুব বাজে ভাবেই অধরার স্পর্শকাতর স্থানে ছোঁয়া লেগে যায় তার। অবশ্য এসব ঠাসাঠাসি কনসার্টে এসব স্বাভাবিক, যারা এসব সহ্য করতে পারে তারাই এসব কনসার্টে আসে। তবে অধরা ক্ষেপে ওঠে যখন দেখে ছেলেটা সাফওয়ান, প্রীতমের বন্ধু। প্রীতম আর প্রীতমের বন্ধুরা ইরফান গ্যাংয়ের চোখে বিষ। অধরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে একটা চর মারে সাফওয়ানের গালে। এটাই ছিল সূত্রপাত। ভীষণ নোংরা ঝামেলা বাধে সেখানে। ইরফান আর প্রীতম সমানে সমান। দুজন দুজনকে যথেষ্ট আঘাত করেছে। সাথে তাদের বন্ধুরা তো আছেই। ছোটখাটো একটা ধাওয়াপাল্টা ধাওয়া হয়েছে। অথরিটি সামলাতে না পেরে থানায় ফোন করে পুলিশ ডেকে নেয়। আপাতত সবাই চুপচাপ। আজকের মারামারিতে প্রত্যেকেই অল্প বেশি চোট পেয়েছে। প্রীতমের ফর্সা সুদর্শন গালে আরও একটা কাটা দাগ বসে যাবে বোধহয়। প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে পর দুবার দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। চশমা ভেঙে গিয়েছে প্রীতমের। প্রেরণা তার পার্স থেকে প্রীতমের একটা চশমা বের করে জামির কাছে দেয়। জামি প্রীতমের হাতে দেয়। প্রীতম চশমা পরে আপুর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে নেয়। সে ঠিক বুঝে উঠতে পারছে না আপুর কাছে কিভাবে ক্ষমা চাইবে। প্রেরণা যে ভাইয়ের ওপর ভীষণ রেগে আছে তা দেখেই বোঝা যাচ্ছে। থানার ডিউটিরত ওসি নাজমুল এসে সেখানে দাঁড়ায়। ইহান তাজওয়ার উঠে দাঁড়িয়ে আন্তরিক হাসি দিয়ে তাকে বলে, ধন্যবাদ আপনাকে বিষয়টা এভাবে দেখবার জন্য। এখন আমরা যেতে চাচ্ছি। হ্যাঁ, অবশ্যই যাবেন। ওসি নাজমুলের কথার সুর প্রশ্রয়ের সব অভিভাবকরা উঠে দাঁড়ায়। নাজমুল সবাইকে উদ্দেশ্য করে বলতে থাকে, ভাগ্যিস ডিউটিতে আমি ছিলাম, শিহাব ভাই থাকলে আজকের রাতটা আপনাদের ছেলেমেয়েদের এখানেই কেটে যেত। ওরা যা করেছে। ইরফান প্রীতম দুপক্ষের সদস্যরা নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে। এত বড় একটা ঝামেলায় পরেও তাদের কোনো হেলদোল নেই। একদল আরেক দলকে চোখ দিয়ে ছুরিকাঘাত করছে। ইহান শান্ত চোখে ইরফানকে এক পলক দেখে নাজমুলকে বলে, থ্যাংক ইউ এগেইন। ফার্দার এমন কিছুই হবে না। নাজমুল হেসে বলে, হোপ সো। এনিওয়ে, আগামীকাল নতুন এসপি জয়েন করবেন নিশ্চয়ই জানেন। জি। আমরা অধীর আগ্রহে তার অপেক্ষাতেই আছি। নাজমুলের সাথে খুচরো কিছু আলাপ সেরে ইহান ইরফানকে নিয়ে বেরিয়ে পড়ে। সবাই দলে দলে নামছে। থানার গেটের কাছে এসে ইহান তাজওয়ার এবং ইরফানের সাথে পুনরায় মুখোমুখি হয় প্রেরণা এবং প্রীতম। ইহান এক পলক তার সামনে দাঁড়িয়ে থাকা ছিমছাম গর্ণের ভদ্রমহিলার দিকে তাকিয়ে গাড়িতে উঠে বসে। ভাই স্কুটারে উঠতেই প্রেরণা স্কুটার উড়িয়ে চলে যায়। ইহান তাজওয়ারের বিএমডব্লিউ চলতে থাকে বিপরীত রাস্তা ধরে। কিছু সময় পেরোতেই ইহান নীরবতা ভেঙে গুরুগম্ভীর স্বরে বলে ওঠে, বোন দুটোকে বুদ্ধি করে থানায় আনিসনি দেখে তোর ওপর থেকে কিছুটা রাগ কমিয়ে নিলাম। আজ তোর জন্য যদি ইনশিরাহ আর ইনাকে থানায় চক্কর দিতে হতো তাহলে তোকে কি করতাম তা নিজেও জানি না আমি। ইরফান চুপচাপ। ইহান বলতে থাকে, কাল চিটাগাং চলে যাবি। এন্ড ইটস ফাইনাল। দাদান। এনাফ। শুনতে চাই না আমি। রুশফিদের বাড়িতে ওরা। থু। বাকি রাস্তা দুই ভাইয়ের কেউ কোনো কথা বলল না। ইনায়ার বান্ধবী রুশফিদের বাড়ির সামনে এসে গাড়ির গতি শ্লথ হয়, হর্ন বেজে ওঠে। ইনশিরাহ আর ইনাকে ঝামেলার পরপর ইরফান রুশফিদের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। হর্নের শব্দ পেয়ে ইনশিরাহ আর ইনায়া শশব্যস্ত হয়ে রুশফিদের দোতলা থেকে নামতে থাকে। ইনায়ার অন্যান্য বান্ধবীরা আজ এসেছে রুশফিদের বাড়িতে নাইট স্টে করতে, রুশফির বাবা মা আজ বাড়িতে নেই তাই।
সবকটা উঠতি বয়সী মেয়ে ইহান তাজওয়ারের গাড়ির হর্নের শব্দে হুড়মুড় করে দোতলার জানালা থেকে উকি দেয়। বলাই বাহুল্য ইনায়ার দাদানদের ওপর তারা সবাই খানিক দুর্বল। দেখলে একটা দুটো হার্টবিট মিস করে ফেলে। এই বয়সী মেয়েদের কাছে এ ধরনের পুরুষদের ভীষণ আকর্ষণীয় লাগে। এক ঝলক দেখার জন্য সবাই রীতিমতো একে অপরকে ঠেলছে। কিন্তু তাদের দুর্ভাগ্য, গাড়ি ততক্ষণে চলে গিয়েছে। ভোর 4:18। সুনামি ধেয়ে আসার পূর্ব মুহূর্ত। শান্তিনীরের নিচতলার লিভিং রুমের 3 সেট সোফা দখল করে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে বাড়ির বড়রা। সবাই অপেক্ষা করছে। বাড়ির পোর্চের নিচে গাড়ি থামতেই ইনশিরাহ একটা ঢোক গিলে নেয়। এতক্ষণ সে বিশেষ পাত্তা না দিলেও এখন বেশ নার্ভাস লাগছে তার। তারা মাতারানী ওই ঝাঁসি কি রানী অদ্রিতা আলো কনসার্ট যাওয়ার অপরাধের শাস্তি হিসেবে জুতাপেটা করবে নির্ঘাত। কেউ বাঁচাতে পারবে না, স্বয়ং সামিন ইয়াসার মির্জাও না। দ্বিতীয় দফায় আরেকটা ঢোক গিলে ঘাড় চুলকে ইহানের দিকে তাকিয়ে নরম গলায় ডাকে, এই দাদান। থু, প্লিজ একটু ম্যানেজ করো। আর কখনো এমন হবে না। বড় আপুকে এতটা নার্ভাস দেখে ইনায়ার নার্ভাসনেস আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে। আজ কি হবে? এই তার কাটা মেজো দাদানের সাথে যাওয়াটাই ভুল হয়েছে। তেরোছা নজরে একবার মেজোদাদানের দিকে তাকায় সে। ইরফান অস্বাভাবিক শান্ত। ইহান গাড়ি থেকে নামতে নামতে ইনশিরাহকে বলে, দেখা যাক। গুটি গুটি পায়ে ভীতু বেড়ালছানার মতো দাদানের পিছু পিছু সদর দরজা পেরোয় ইনশিরাহ আর ইনায়া। মাথা নিচু করে রেখেছে বিধায় তখনও দুজনে দেখতে পায়নি বড়রা সবাই লিভিং রুমে তাদের জন্য অপেক্ষারত। আকস্মাৎ অদ্রিতা আলোর কণ্ঠস্বর কানে যেতেই দাঁড়িয়ে পড়ে দুজন। মাথা তুলে তাকাতেই দুবোন ঢোক গিলে নেয়। আলো এগিয়ে এসে মেয়েদের মুখের দিকে তাকিয়ে ইনশিরাহকে একটা চর মারবে তার আগেই বলিষ্ঠ হাতে ইহান বড় মায়ের হাত ধরে ফেলে। আলো ক্ষুব্ধ কণ্ঠে বলে, ছাড় আমার হাত। ছাড় ইহান। ইরফান ইনশিরাহকে আড়াল করে নেয় ততক্ষণে। ইনায়া ঠকঠক করে কাঁপছে। আলো ইরফানকে চেঁচিয়ে বলে, এই, তুই ওকে আড়াল করছিস কি? আজ তো তোকে আগে দেখছি। হ্যাঁ তাই দেখো। ওদের কিছু বলো না। আমি জোর করে নিয়ে গিয়েছি ওদের। গম্ভীর কণ্ঠে ইরফান ঠেলতে ঠেলতে ইনায়া আর ইনশিরাহকে দোতলার সিঁড়ির দিকে পাঠিয়ে দেয়। শামিন গম্ভীর কণ্ঠে ইরফানের দিকে তাকিয়ে বলে, একটা অন্যায় করেছ। শাস্তিও অবশ্যই পাবে। ইরফান চুপ করে থাকে। ইলহাম মির্জা আর ঋতু সোফাতেই বসে থাকে চুপচাপ। ইসমাম আর পরিও শান্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। শামিন সবার মুখের দিকে এক পলক তাকিয়ে ইরফানকে বলে, এত ছোট তো তুমি নও। ওদের কেন নিয়ে গেলে কনসার্টে? ইরফান আজ দুঃসাহসী একটা কাজ করে বসে বড় বাবার মুখের ওপরে বলে দেয়, কাম অন বড় বাবা। ওরা কি ছোট? ওরা আমার সাথে ছিল। আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি বোনদের কিভাবে আগলে রাখতে হয়। হ্যাঁ, খুব আগলে রেখেছিস। তার প্রমাণ আজ পেয়েছি। নাও সিনক্রিয়েট বন্ধ করে ঘরে যা, ব্রেকফাস্ট টেবিলে এই নিয়ে বিশদ আলোচনা হবে। পেছনে থেকে ইহান তাজওয়ারের রাশভারী গম্ভীর আওয়াজ শুনে ইরফান মির্জা আর কিছু বলল না। সোজা হেঁটে দোতলায় চলে যায়। কনসার্টের ঝামেলা কিংবা থানার ব্যাপারটা ইহান বড়দের থেকে চেপে যায় দুটি কারণে, বড়রা দুশ্চিন্তা করবে আর দুই আরও কথা বাড়বে। ইরফান দোতলায় ওঠার সাথে সাথে ইলহাম মির্জা তার বড় ভাইকে বলে ওঠে, দেখলে কেমন বার বেড়েছে। ওর একটা ব্যবস্থা করতেই হবে। মেয়ে দুটোকেও গোল্লায় নিয়ে যাচ্ছে। ইহান বাবার কথার পিঠে বলে ওঠে, তোমরা সবাই প্লিজ যার যার ঘরে যাও। পরে না হয় কথা হবে। দোতলার সিঁড়িতে বলিষ্ঠ পায়ে ধূপধাপ আওয়াজ তুলে চলে যেতেই বাড়ির বড়রা সবাই সবার মুখের দিকে তাকিয়ে থাকে। ঘুম তো কবেই উড়ে গিয়েছে। ফজরের আজান দিয়ে দিতেই সবাই ব্যস্ত হয়ে ঘরের দিকে ছোটে। 36 ঘণ্টায় প্রেরণা একটা কথাও বলেনি ভাইয়ের সাথে। অনুনয় বিনয় করেও প্রীতম বোনের কাছে পাত্তা পেল না। স্বাভাবিক।
এত নিষেধের পরেও একটা ঝামেলায় জড়িয়ে গিয়ে রীতিমতো থানায় ছুটতে হয়েছে এবং বোনকেও থানায় যেতে হয়েছে। জীবনে এই প্রথমবার নিজের প্রতি ঘৃণা লাগছে প্রীতমের। কিন্তু তারই বা কী করার ছিল? ওই ইরফান মির্জা সব শুরু করেছে। সে শান্ত হয়ে থাকত কিভাবে? ইরফানের কথা মাথায় আসতেই চোয়াল শক্ত হয়ে যায় প্রীতমের। ফর্সা সুদর্শন মুখটা নীলচে বর্ণের হয়ে যায়। কম্পিউটারের সামনে বসে কিছু কোড সাজাচ্ছিল সে, এখন আর কাজে মন নেই। আপু রেগে গেলে এমনিতেই প্রীতমের গোটা দিন খারাপ যায়। ওই মানুষটাকে কষ্ট দিয়ে তার কিভাবে সবকিছু স্বাভাবিক যেতে পারে? আজ শুক্রবার। সপ্তাহে এই একটা দিন রেস্তোরাঁ বন্ধ থাকে। প্রেরণা আজ বাড়ির কাজে ব্যস্ত ভীষণ। রান্না চাপিয়ে কাজের মেয়েটাকে নিয়ে অ্যাপার্টমেন্ট ঝাড়পোছ করছে সে। প্রণমি আর শুদ্ধ মিস জেনির কাছে বসে গল্প শুনছে। প্রীতম ধীরপায়ে হেঁটে গিয়ে বোনের সামনে দাঁড়ায়। প্রেরণা প্রীতমকে পাত্তা না দিয়ে ওয়ালমেটগুলো মুছতে থাকে। প্রীতম খপ করে বোনের হাত থেকে ওয়ালমেট সরিয়ে নিয়ে নরম গলায় বলে, আপু প্লিজ। প্রেরণার ভ্রু কুঞ্চিত হয়। তবে সে চুপ। প্রীতম পুনরায় বলে, আপু আর হবে না। অনেকবার তো শুনলাম ভাই। আর কত? আপু আমি কি করতাম? চুপচাপ ওর মার খেয়ে চলে আসতাম। হাত ভেঙে পা ভেঙে আসতাম। তখন তোমার ভালো লাগত। এবার যেন প্রেরণা একটু নরম হয়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, তো চলে আসতি। ওর সাথে টক্কর দিয়ে তর্কেই বা যেতে হবে কেন? কেন করতাম না আপু তর্ক? রীতিমতো আমাকে ইবটিজার বলল। আমি এমন? বল তুমি, আমি কি ইবটিজার? প্রেরণা একটা ফোঁস শব্দে দীর্ঘশ্বাস ফেলে বলে, নির্ঝঞ্ঝাট জীবন কাটাতে এই শহরে এলাম। আর এখানে প্রতিদিন কোনো না কোনো ঝামেলা হয়েই চলেছে। তোর জন্য আজ থানায়ও যেতে হলো, আর ওদিকে রেস্তোরাঁয়। থেমে যায় প্রেরণা। প্রীতম কপাল কুঁচকে বোনের দিকে তাকায়, গম্ভীর কণ্ঠে বলে, রেস্তোরাঁয় কি? কি হয়েছে আপু? প্রেরণা সেন্টার টেবিলের ওপর থেকে পুরনো ম্যাগাজিনগুলো সরিয়ে নিতে নিতে বলে, বাদ দে। আই উইল ম্যানেজ। প্রীতম নাছোড়বান্দা। বোনের হাত দুটো ধরে নিজের দিকে ফিরিয়ে বলে, না তুমি বলো। কিছুক্ষণ আমতা আমতা করে প্রেরণা বলে ওঠে, ওই আমার রাইভাল পার্টি আছে না গাজী কিচেন। ওরা খুব প্যারা দিচ্ছে রে। আজকাল বেশ রিউমার ছড়ানোর চেষ্টা করছে আমার আর রেস্তোরাঁর নামে। প্রীতমের চোয়াল শক্ত হয়, অস্পষ্ট কিছু গালি দেয়। তারপর বোনের দিকে তাকিয়ে বলে, তো তুমি আইনি ব্যবস্থা কেন নিচ্ছ না এখনো? তোমাকে তো আগেই বলেছি বেশ কয়েকবার। এত ইজি নাকি ভাই? আমরা ভেসে এসেছি এই শহরে আর ওদের শেকড় এই শহরে। আরে তুই বাদ দে না, ওসব করে আমার কিচ্ছুটি করতে পারবে না ইনশাআল্লাহ, আর না পারবে আমার মনোবল ভাঙতে। দৃঢ়তার সাথে কথাগুলো বলে প্রেরণা। বোনের হাতটা তখনও প্রীতমের হাতের মুঠিতে। প্রীতম বোনকে লক্ষ্য করে, কণ্ঠে তেজ নিয়ে কথা বলতে থাকা এই ভদ্রমহিলার চেহারায় ফুটে উঠেছে অসহায়ত্বের ছাপ, যা সে চাইলেও ঢাকতে পারবে না। প্রীতম একটা ঢোক গিলে বলে, এখন এসব কাজ আর করার দরকার কি আপু? তুমি শুধু শুদ্ধকে দেখো, আমি তো টুকটাক ভালোই উপার্জন করছি। রেস্তোরাঁ কর্মচারীদের ওপর ছেড়ে দাও। কর্মচারীদের ওপর ছেড়ে দিলে হয় না ভাই। এটুকু বলে প্রেরণা একটু দম নিয়ে আবারও বলে, তুই এত নাক গলাবি না। আর ভালো উপার্জন করছিস তো কি হয়েছে? নিজেটা বোঝ, সেভ কর এখন থেকেই। বছর দুয়েক পরেই লাল টুকটুকে বউ আনবো তোর জন্য। প্রীতম ঈষৎ লজ্জা পেয়ে মাথা চুলকায়। প্রেরণা বলে, এত বোন পাগলা হোস না রে ভাই, পরে বিপদে পড়ে যাবি। নিজের উপার্জনে নিজের পরিবারের কথা চিন্তা করে এখনই টাকা সেভ কর। নিজের পরিবার মানে? তুমি আমার পরিবার নও। না। স্পষ্ট জবাব প্রেরণার, তারপর বলল, এই যুগে এটা হয় ভাই। তোকে বিয়ে করিয়ে আমি আলাদা সংসার পেতে দেব তোদের।
এখনকার আধুনিক মেয়েদের বিধবা আর শারীরিক প্রতিবন্ধী ননদ নিয়ে সংসার করার মন মানসিকতা নেই। তারা স্বাধীনতা চায়। মানসিকতা না থাকলে না থাকুক, আমি অমন মেয়েকে বিয়ে করতেই বা যাব কেন? অমন মেয়েকে আমি আমার লাইফ থেকে জাস্ট ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব যে আমার বোনদেরকে হিংসা করবে। আমাদের মা বাবা নেই আপু। আমরা 3 ভাইবোনই, 3 ভাইবোনের সাহারা। আমাদেরকে আলাদা করার চেষ্টা করা নারীর কোনো স্থান নেই আমার জীবনে। কথাগুলো শেষ করে প্রীতম ঘরে চলে যায়। প্রেরণা একা একা হাসতে থাকে ভাইয়ের কথা শুনে। এই ছেলেটার জীবনে যেন তেমন কেউ আসে যে ছেলেটাকে নিঃস্বার্থভাবে ভালোবাসবে। কলিং বেলের আওয়াজে প্রেরণার ঘোর কেটে যায়। এই সময়ে আবার কে এলো? প্রেরণা যাওয়ার আগেই দেখতে পায় প্রীতম দরজা খুলে দিয়েছে, তাই সে নিজের কাজে মন দেয়। দেয়ালের ঝুল পরিষ্কার করতে থাকে উঁচু হয়ে। রাদীপ প্রীতমের দিকে তাকিয়ে বোকা বোকা হাসি হেসে ভেতরে ঢোকে। আজ প্রেরণার ছুটির দিন, তাই টেরেস থেকে নামার সময় ভাবল কোনো অজুহাতে তার প্রেরণা জানকে দেখে যাবে। তার দৃষ্টি খুঁজছে প্রেরণাকে। প্রীতম খানিকটা অবাক হয়ে বলে, কিছু বলবে রাদীপ? রাদীপ তুতলে বলে, হু হ্যাঁ, ওই মানে বিকেলে স্পোর্টস ক্লাবে যাচ্ছ তুমি? হ্যাঁ যাচ্ছি। তুমি কি এটা বলার জন্যই এসেছ? হ্যাঁ, ওই আর কি। একটু পানি খেতে চাচ্ছি। ওকে বসো রাদীপ, আমি পানি আনছি। প্রীতম ডাইনিং রুমের দিকে যেতেই রাদীপ সাবধানী নজরে ভেতরের ঘরে উকি দেয়। প্রেরণা উঁচু হয়ে ওয়ালে ওয়ালমেটগুলো সাজিয়ে রাখছিল। গায়ের সুতি শাড়িটার রং লাল, আঁচলটা কোমরে গোজা। বারবার উঁচু হওয়ার দরুন পেটের ক্ষুদ্রাংশ, এক চিলতে ফর্সা পেট দৃশ্যমান। রাদীপের শকুনি নজর সিধা ওই নারী কায়ার একাংশে গিয়ে আটকে থাকে, নিঃশব্দে গিলতে থাকে প্রেরণাকে। তীব্র কামনায় গলার শ্বাস রোধ হয়। লাল শাড়িতে প্রেরণাকে একটা লাল চেরি পাইয়ের মতো লাগছে। রাদীপের ইচ্ছে করছে খেয়ে ফেলতে পুরো। রাদীপ! প্রীতমের ডাকে রাদীপ চমকে উঠে ঘুরে তাকায়, বোকা বোকা হাসি হেসে প্রীতমের হাত থেকে গ্লাসটা নিয়ে পানি খেয়ে বেরিয়ে যায় ফ্ল্যাট থেকে। প্রেরণা হাত মুছতে মুছতে বসার ঘরে এসে জিজ্ঞেস করে, কে এসেছিল ভাই? রাদীপ। প্রেরণা ভ্রু কুঁচকে ফেলে, এই ছেলেটি ইদানিং নানা অজুহাতে অহেতুক তাদের বাড়িতে আসছে। প্রীতমের দিকে তাকিয়ে প্রেরণা বলে, কি বলল? তেমন কিছু না আপু, ওই ছেলেটা অদ্ভুত, হি ওয়াজ স্টারিং অ্যাট ইউ। ওকে বিশেষ পাত্তা দেবে না। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে প্রীতম নিজের ঘরের দিকে যায়। সে রাদীপের দৃষ্টি দেখেছে। ওই নোংরা দৃষ্টি সম্পর্কে সে অবগত, সেও একজন পুরুষ। প্রেরণা থ হয়ে দাঁড়িয়ে থাকে। এসব কি? আর কত দিন কেটেছে, 3 কি 4? বাড়ির পরিবেশ এখন বেশ শান্ত। এত দ্রুত শান্তিনীর শান্ত হবার কথা ছিল না। কিন্তু তবুও হয়েছে, কারণ ইহান থানার ঘটনা নিয়ে বাবা চাচাদের কাছে মুখ খোলেনি। ইনশিরা ক্যামেরা নিয়ে ধেই ধেই করে বনে বাদারে ঘুরতে নামেনি, ইনায়া ট্যুরের কথা তোলেনি, ইরফান সোনাছেলের মতো বাবা ইলহাম মির্জা আর চাচা সামিন ইয়াসার মির্জার সাথে অফিসে গিয়েছে। সবাইকে শান্ত রাখতে 3 ভাইবোন পরামর্শ করে এই উদ্যোগ নিয়েছে। এতে কাজে দিয়েছে। তাই তো রাতারাতি ইনশিরা বেস্ট ফ্রেন্ডের বাড়িতে নাইট স্টে করার পারমিশন পেয়ে গিয়েছে। কিন্তু ইনশিরার নিউটনেক, সে অযথা বান্ধবীদের সাথে মস্তি করার জন্য আসেনি। সবাই মিলে কম্বাইন্ড স্টাডি করে গুরুত্বপূর্ণ টেক্সটগুলো বুঝে নেবে। আর যাই হোক, ফাইনাল ইয়ারে রিটেক খেলে চলবে না। মাতারানী অদ্রিতা আলো, ওয়াইফ অব সামিন ইয়াসার মির্জা, তাহলে সোশ্যাল সাইটে পাত্র চাই বিজ্ঞাপন দিয়ে দেবে। নিউটনেক থাকলেও কোথায় কি হচ্ছে? 3 বান্ধবী মিলে বইগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে কখনো যার যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, কখনো এটা সেটা বিভিন্ন রেসিপি ট্রাই করছে। অবশেষে রাত 11:30টায় তাদের ইচ্ছে হলো ঘুরতে বেরোবে। আজ তারা স্বাধীন। সব চাওয়া তাদের মাথাচাড়া দিয়ে উঠেছে। ইনশিরাহ প্রথমে গাইগুই করলেও পরে তাকেই সর্বোচ্চ উৎসাহিত দেখা যায়।
রক্ষণশীল পরিবারের মেয়ে হয়ে এমন স্বাধীনতা বিশেষ পায়নি সে। তুনাদের বাড়িতে তুনার বাবা মা এবং ভাই নেই, তারা কিছুদিনের জন্য ইন্ডিয়া গিয়েছে। তুনার ভাইয়ের ল্যাম্বরগিনিটা পড়ে আছে বাড়ির পার্কিং হাউজে। মনে পড়তেই তুনার মাথায় দুষ্টু বুদ্ধি চাপে। ইনশিরাহকে বলে, এই ইনশিরাহ, তুই তো ড্রাইভিং জানিস, চলো না লং ড্রাইভে যাই। ইনশিরাহ অবাক হয়ে বলে, আমি? এত রাতে ড্রাইভিং? রাত 12টা প্রায়। বাড়ি থেকে তারা বেরিয়েই পড়ল। আবাসিক এরিয়ায় মিনিট 10 ঘোরাঘুরি করে খুব সাহস জমিয়ে বুকে একটা লম্বা শ্বাস নিয়ে ইনশিরাহ হাইওয়েতে নামে। উদ্দেশ্য এখান থেকে ইউনিভার্সিটি রোড পর্যন্ত যাবে। ইনশিরার দুই বান্ধবী তুনা, মানহা উত্তেজনায় ফেটে পড়ছে। রাতের হাইওয়ে চমৎকার উপভোগ্য একটা জিনিস। নিজেদেরকে রাজারাজরা মনে হচ্ছে তাদের, আর রাস্তার দুপাশে সারি সারি বহুতল ভবন যেন প্রজার মতো দাঁড়িয়ে তাদের কুর্নিশ করছে। তবে এই স্পিডটা তাদের আনন্দ সাদামাটা করে দিচ্ছে। অবশেষে চার বান্ধবী মিলে চুক্তি করে স্পিড বাড়ানোর এবং ন্যাশনাল হাইওয়ে স্পিডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইনশিরাহ ছুটে চলে সামনে। তার দুই বান্ধবী চাপা স্বরে মুখ থেকে আওয়াজ করছে। ইনশিরার ড্রাইভিং কৌশল দেখে অভিভূত তারা। মিনিট 5 মধ্যেই দুটো চেকপোস্ট পেরিয়ে যায় তারা। চেকপোস্ট দুটো খালি। ইনশিরাহ অবাক হলেও বিশেষ পাত্তা না দিয়ে এগিয়ে যেতেই উচ্ছ্বাসে ভাটা পড়ে তাদের হর্নের শব্দে। মানহা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে এক লোক তাদের পিছু নিয়েছে। মুহূর্তের ব্যবধানে লোকটা রাশভারী গম্ভীর কণ্ঠে বলে ওঠে, স্টপ দ্য কার। ইনশিরাহ কপাল কুঁচকে ডানে তাকায়। বাইকার তাকে ওভারটেক করার চেষ্টা করছে দেখে সেও গাড়ির স্পিড আরেকটু বাড়িয়ে দেয়। লোকটা আরেকবার বলে ওঠে, স্টপ দ্য কার। ইনশিরাহ লোকটার দিকে তাকায়। হেলমেটের নিচে একজোড়া বুদ্ধিদীপ্ত চোখ। ইনশিরাহ চেঁচিয়ে ওঠে, আই সেইড স্টপ দ্য কার। পুনরায় ধমকে ওঠে লোকটা। মানহা, তুনা বিস্মিত। ইনশিরাহ কণ্ঠে তেজ নিয়ে বলে, স্টে অ্যাওয়ে ফ্রম আওয়ার কার, নয়তো ঘাড় ধরে থানায় ঢুকিয়ে দিয়ে আসব। ততক্ষণে লোকটার বাইক ইনশিরাহদের ওভারটেক করে সামনে গিয়ে রাস্তা আটকে দেয়। বাধ্য হয়ে ইনশিরাহ গাড়ির ব্রেক কষে। মুখে বর্গীয় শব্দ করে ইনশিরাহ গাড়িতে বসেই চেঁচিয়ে বলে, হু দ্য হেল আর ইউ। বাইক থেকে নেমে লোকটা টানটান হয়ে দাঁড়ায়। ততক্ষণে সেখানে দুজন কনস্টেবল এসে পৌঁছায় বাইক নিয়ে। ইনশিরাহ আর ওর তিন বান্ধবী হতবাক হয়ে আশেপাশে তাকিয়ে পুনরায় দৃষ্টি ঘুরিয়ে হেলমেট পরিহিত লোকটাকে দেখে। লোকটা হেলমেট খুলতেই আরও একবার বিস্মিত হয় ইনশিরাহ। বুদ্ধিদীপ্ত দুটো চোখ, সুদর্শন চেহারা, চওড়া কপাল, পুরুষালী সৌন্দর্যের কোনোরকম ঘাটতি নেই ওই লম্বামতো তামাটে পুরুষটির। যে তাকিয়ে আছে তীক্ষ্ণ নজরে ইনশিরার দিকে, মুখমণ্ডলে ছেয়ে আছে গাম্ভীর্য। ইউনিফর্ম পরিহিত কনস্টেবলের মধ্যে থেকে একজন বাইক থেকে নেমেই ওই বলিষ্ঠ সুদর্শন লোকটাকে বলে, স্যার। লোকটা ততক্ষণে ইনশিরার থেকে দৃষ্টি সরিয়ে কনস্টেবলকে আদেশের সুরে বলে, কল দ্য ভ্যান। তিনজনকেই ভ্যানে তোলো। অ্যালকোহল ডিটেক্টর কোথায়? ইনশিরাহ তাজ্জব বনে গিয়েছে পুরো। মানহা চাপা স্বরে বলে ওঠে, আয় হায়, এই লোকটা পুলিশ নাকি? ইনশিরাহ বিশেষ পাত্তা না দিয়ে বেশ কর্কশ কণ্ঠেই প্রশ্ন ছড়ে, এই কে আপনি? লোকটা ইনশিরার দিকে তাকায়। ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটেও মিলিয়ে যায়। তার পাশ থেকে একজন কনস্টেবল বলে ওঠে, গলা নামিয়ে বাচ্চা। ইনি নতুন সুপারিনটেনডেন্ট অব দিস এরিয়া পুলিশ। ইনশিরাহ সাথে সাথে চোখ বড় বড় করে লোকটার দিকে তাকায়। বুদ্ধিদীপ্ত চেহারায় কঠিন দৃষ্টি। একটা ঢোক দিলে নেয় ইনশিরাহ। ইনি পুলিশ সুপার। আর তাকে কিনা ইনশিরাহ বলেছে ঘাড় ধরে থানায় ঢুকিয়ে দেব। পরপর আরও দুবার ঢোক গিলে ইনশিরাহ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে লোকটার দিকে। লোকটা গম্ভীর কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলতে থাকে, হাই, আমি মুইন ফরাজি। তো থানায় যাওয়া যাক। চলবে। গল্প, বধূ কোন আলো লাগলো চোখে। দ্বিতীয় পরিচ্ছেদ। দ্বিতীয় পর্ব। লেখনীতে ইশরাত ইতি।